আচ্ছা, রেকর্ডিং হোপফুলি স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে যেটা বলতেছিলাম, আমরা গতদিন পর্যন্ত কমিউনিকেশনের বিভিন্ন রকম বেসিক জিনিসপত্র নিয়ে দেখেছি, তাই না? যদি আমি একটু জাস্ট ১ সেকেন্ডে রিকল করে আসি আমরা কি দেখেছিলাম। আ আমরা ওই ইনফরমেশন বলতে কি বুঝি সেই টাইপের জিনিস দেখেছিলাম। যে ইনফরমেশনের ভেতর আমাদের কি জিনিসপত্র থাকে। স্পিচ, অডিও, টেক্সট বা ভিডিও এই টাইপের জিনিসপত্র হতে পারে ইনফরমেশনের ভিতর। তারপরে কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম কেমন হতে পারে, যে একটা ট্রান্সমিটার থাকবে কোনো একটা চ্যানেলের ভেতর দিয়ে, মিডিয়ামের ভেতর দিয়ে সেটা যাবে রিসিভারের কাছে। এটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেমের একদম বেসিক ব্লক ডায়াগ্রাম যদি বলতে চাই। তারপর আমরা অ্যানালগ কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন এই রিলেভেন্ট জিনিসপত্র দেখেছিলাম। আ তারপর ওই যে বিভিন্ন ইনফরমেশন যে সোর্স, ওয়ান ডিমেনশনাল যেগুলো বা টু ডিমেনশনাল যেগুলো, তাই না? এগুলো দেখেছিলাম। যে ওয়ান ডিমেনশনাল সিগন্যাল আমাদের কি, যেগুলো হচ্ছে স্পিচ বা অডিও, সেগুলো হচ্ছে আমাদের 1D সিগন্যাল। তারপরে ইমেজ যদি হয় সেটা একটা 2D সিগন্যাল, বা ভিডিও যদি হয় সেটা একটা 3D সিগন্যাল। এই টাইপের জিনিসপত্র আমাদের ইনফরমেশন সোর্স হতে পারে। তারপরে এই বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, নয়েজ ইন্টারফেরেন্স, তাই না? অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, এগুলো নিয়ে কথা বলেছিলাম। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এই ইনফরমেশন থিওরি নিয়ে কথা বলছিলাম। ইনফরমেশন কিভাবে আমরা মেজার করতে পারি প্রবাবিলিটি রেসপেক্টে। ইররিলেভেন্ট ছোটখাটো ম্যাথ একটু দেখেছিলাম। এগুলো আপনাদের এরকম ছোটখাটো কিছু ম্যাথ থাকবে। তারপর ওই কনসেপ্ট গুলো আবার একটু ডেসক্রিপটিভলি দেখেছিলাম। অ্যাটেনুয়েশন বা নয়েজ হলে কি সুবিধা, বা ডিজিটাল কমিউনিকেশনের কি সুবিধা, ডিস্টরশন, এই জিনিসপত্রগুলো দেখেছিলাম। আর ফাইনালি যেটা ইম্পর্টেন্ট জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে ব্যান্ডউইথ। আমাদের কমিউনিকেশন সিস্টেমে আমরা শুধু যে টাইম ডোমেইন সিগন্যাল নিয়ে কাজ করি তা না, আমাদের সিগন্যাল গুলো তো ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিসও থাকে। হ্যাঁ, তো এই ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যান্ডউইথ একটা খুব ইম্পর্টেন্ট, যে কতখানিকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো জানতে পারি আমরা ব্যান্ডউইথ থেকে। ঠিক আছে? তো ব্যান্ডউইথ নিয়ে আমরা দেখেছিলাম ব্যান্ডউইথকে বিভিন্ন ভাবে ডিফাইন করা যায়। অ্যাবসলিউট ব্যান্ডউইথ এটা কিরকম সেটা দেখেছিলাম। হাফ পাওয়ার ব্যান্ডউইথ, তারপর নেক্সট দিন বোধহয় আরেকটু আমরা ডিসকাস করছিলাম, এক্সট্রা ক্লাস আমরা যেদিন নিলাম আর কি। হাফ পাওয়ার ব্যান্ডউইথ, তারপর ইকুইভ্যালেন্ট নয়েজ ব্যান্ডউইথ, নাল টু নাল ব্যান্ডউইথ। হ্যাঁ, এগুলো একটু আপনারা দেখবেন। হ্যাঁ, এগুলো জানতে হবে, পড়তে হবে, কমিউনিকেশনের বেসিক জিনিসপত্র এগুলো। আপনারা ফার্দার যখন আরো কমিউনিকেশনের জিনিসপত্র করবেন কোর্স, তখন এই কনসেপ্ট গুলো কাজে লাগবে অনেক। ঠিক আছে? এগুলো এই জন্য একটু দেখতে হবে। তারপরে ওই যে ডিস্টরশনলেস ট্রান্সমিশনের কন্ডিশন দেখেছিলাম, যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট থাকে, ফেজ কনস্ট্যান্ট থাকে। ওখান থেকে কিভাবে ডিস্টরশনলেস ট্রান্সমিশন জিনিসপত্র পাই। ঠিক আছে? এই তো, এগুলোই মোটামুটি আমরা দেখেছিলাম। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা মডুলেশন শুরু করব। মডুলেশনের কনসেপ্টটা কেমন ছিল যদি আমি একটু বলি। আহ এই মডুলেশনের পার্টটা আপনাদের ইয়ের জন্য ইম্পর্টেন্ট। যদি আমি বলছি মিডের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি মিড জানি কত তারিখ বলেছিলেন? 15 তারিখ? আমার ঠিক মনে নাই। 15 তারিখ বলেছিলেন না 13 তারিখ? আচ্ছা, যাই হোক, হবে কিছু একটা। তো মডুলেশনের ব্যাপার যেটা বলতেছিলাম, মডুলেশনের যদি লিটারাল মিনিং আমরা বলি, হ্যাঁ, লিটারাল মিনিং মানে আক্ষরিক অর্থ। তো মডুলেশনের লিটারাল মিনিং মানে হচ্ছে টু চেঞ্জ। হ্যাঁ, মানে বদলে দেওয়া। মডুলেশনের একদম লিটারাল মিনিং হচ্ছে টু চেঞ্জ, মানে আমার কাছে কোনো একটা কিছু আছে, ওইটাকে আমি বদলে দিব। তো কি বদলে দিব? যে আমরা যখন একটা সিগন্যাল ট্রান্সমিট করব, ওই সিগন্যালটাকে ট্রান্সমিট করার আগে আমরা ওটাকে বদলাই দিব। হ্যাঁ, আসলে সিগন্যালটাকে বদলাবো না, অন্য আরেকটা সিগন্যালকে বদলাবো আর কি। হ্যাঁ, যে যেটা বলতেছিলাম যে আমাদের এটা যে ট্রান্সমিটার হয়, সব বাঁকা হয়ে যাচ্ছে কেন? এটা যে আমাদের ট্রান্সমিটার ব্লক হয়, তাহলে এই ট্রান্সমিটার ব্লকের পরে তো আমরা এটাকে চ্যানেলের থ্রুতে পাঠাচ্ছি, তাই না? এটা আমাদের মিডিয়াম বা চ্যানেল, এর ভিতর দিয়ে সিগন্যালটা যাবে, চ্যানেলের ভিতর দিয়ে এটা রিসিভারে যাবে। তো এটা ধরেন রিসিভার আর এক্স। তো যেটা হয়, আমরা যখন একটা সিগন্যালকে এভাবে পাঠাতে চাই, ডিরেক্টলি আসলে সিগন্যালটাকে পাঠানো সম্ভব হয় না। কেন? কারণ অনেকগুলো ব্যাপার থাকতে পারে। বলেন তো কেন ডিরেক্ট পাঠানো যাবে না? একদম কমন একটা এক্সাম্পল চিন্তা করে একটু বলেন তো। যে আমার একটা সিগন্যাল আছে, মনে করেন আপনি কথা বলতেছেন ফোনে, তো এটা কিন্তু ডিরেক্ট আমি পাঠিয়ে দিতে পারবো? বলেন তো। পারবো না আসলে, তাই না? তার কারণ হচ্ছে যখন আমাদের সিগন্যাল গুলো অনেক কম কম ভ্যালুর, মানে কম অ্যামপ্লিটিউড বা কম পাওয়ারের। এই আমি যে কথা বলতেছি এটা তো আসলে খুব আস্তে আস্তে কথা বলতেছি আমি এখন।
তাই না, যেহেতু মাইক্রোফোন আছে। তো এই যে আমি এত আস্তে আস্তে কথা বলতেছি, এই কথা আপনাদের কাছে মোটামুটি বেশ ভালোই যাচ্ছে। এখানে অ্যাম্পলিফায়ার আছে, সেই জন্য জোরে শোনাচ্ছে, এটা একটা ইস্যু। কিন্তু তার চেয়ে বড় কথা, যখন এটা ট্রান্সমিট হচ্ছে, যদি অ্যানালগ ট্রান্সমিশন আমরা করতাম, তখন এটাকে মডুলেট করতাম, মানে আমার কথাটাকে একটু ডিরেক্ট না পাঠিয়ে একটু কিছু চেঞ্জ করে নিতাম, চেঞ্জ করে তারপরে কথাটাকে পাঠাতাম। ঠিক আছে, এটাই হচ্ছে একদম মডুলেশনের বেসিক আইডিয়া, যে আমরা যখন একটা সিগন্যালকে ট্রান্সমিট করব, এই এই জিনিসটা আসলে আমরা পারি না। এইটাকে না করে আমরা যেটা করি, এর মাঝখানে একটা ব্লক নিয়ে আসি, ধরেন মডুলেটর। এই ট্রান্সমিটারের ভেতরেই একটা মডুলেটর থাকে। ঠিক আছে, এই ট্রান্সমিটারের ভেতরেই মনে করেন একটা মডুলেটর থাকে। তো এইখান থেকে আমি একটু আবার ট্রাই করি। এটার পরে একটা মডুলেটর ব্লক, মডুলেটর ব্লকের পরে তারপরে আমরা সিগন্যালটাকে চ্যানেলের মধ্যে নয়, ধরেন ওয়্যারের মধ্য দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটা মডুলেটর থাকে। মডুলেটর মানে যে মডুলেট করে, মানে যে চেঞ্জ করে। আমরা এই বিভিন্ন মডুলেশন টেকনিকই দেখবো এখানে। ঠিক আছে, মডুলেট করে তারপর আবার রিসিভার যখন আমি পাবো, রিসিভার পাওয়ার আগে হচ্ছে গিয়ে রিসিভার পাওয়ার আগে মানে রিসিভ করার সময় আমরা আবার এটাকে ডিমডুলেট করে নিব, মানে একবার তো বদলে দিলাম, তাহলে রিসিভ যে করবে আবার তো তাকে আগের জিনিসটা আমার ফেরত দিতে হবে, তাই না? তো এই জন্য আমরা এখানে একটা ডিমডুলেটর ইউজ করি। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের কাজ। যে আগে নর্মাল ট্রান্সমিটার ছিল, যেহেতু আমরা এটাকে কোনো সিগন্যালকে ডিরেক্ট পাঠাতে পারতেছি না, মনে করেন আমার ভয়েসটা, যেহেতু এটা অনেক ধরেন লো অ্যামপ্লিটিউডের সিগন্যাল, লো অ্যামপ্লিটিউড বা লো পাওয়ার সিগন্যাল, কাজে এটাকে আমি যদি পাঠানোর ট্রাই করি, লো অ্যামপ্লিটিউড, লো পাওয়ার, তো এটাকে চ্যানেলের ভেতর দিয়ে যদি আমি ডিরেক্ট বাতাসের মধ্য দিয়ে পাঠানোর ট্রাই করি, তাহলে তো আসলে যাবে না। অল্প কিছু দূর যেই আর শোনা যাবে না, মানে চিৎকার করি না আমরা, তো চিৎকার করলে কত দূর শোনা যায়? নর্মাল কথাই তো বেশি দূর শোনা যায় না, চিৎকার করলে হয়তো একটু বেশি শোনা যায়। কিন্তু ফোনে যখন আমরা কথা বলি, তখন তো আমরা স্বাভাবিকভাবেই কথা বলি, তো ওটা তো তাও অনেক দূরে যেয়ে শোনা যায়, তাই না? ধরেন হাজার হাজার কিলোমিটার দূরেও শোনা যায় ঠিকঠাক। তো ওইখানে আসলে সিগন্যালটাকে পাঠানোর আগে, ট্রান্সমিট করার আগে মডুলেশন করা হয়, কিছু চেঞ্জ করা হয়। ওই ওই কি টাইপের চেঞ্জ করা হয়, সেগুলোই হচ্ছে মডুলেশন, একদম বেসিক ভাবে বলতে। ঠিক আছে, তাহলে কমিউনিকেশনের রেসপেক্টে যদি আমরা মডুলেশনকে বলতে চাই, তাহলে মডুলেশনের যদি ফর্মাল ডেফিনেশন আমরা বলতে চাই, মডুলেশন কি আমরা কমিউনিকেশনের পার্সপেক্টিভে যা বুঝি, নরমাল আক্ষরিক বা লিটারাল মিনিং তো আমি বললাম হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, মানে ডিকশনারি ঘাটলে, কেউ কমিউনিকেশন সম্পর্কে যদি আর কি আমাদের আইডিয়া না থাকে, ডিকশনারি ঘাটলে আমরা মডুলেশন মানে বুঝবো যে কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে সিম্পলি। আর কমিউনিকেশনের রেসপেক্টে তো এর একটা স্পেশাল ডেফিনিশন থাকে, তাই না, একটা স্পেশাল মিনিং থাকে। কমিউনিকেশনের রেসপেক্টে মডুলেশন বলতে আমরা বুঝি যে আমাদের সিগন্যাল যে ট্রান্সমিট করব, সেইটাকে চেঞ্জ করা আর কি। হ্যাঁ, তো ট্রান্সমিট যে করব, ট্রান্সমিট করার জন্য আমরা একটা ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করি। ক্যারিয়ার সিগন্যাল মানে কিরকম? যেমন কারো একজনের ঘাড়ে চাপিয়ে সিগন্যালটাকে পাঠাই দিই, এরকম একটা ব্যাপার আর কি। যে আমার ভয়েসটা তো অনেক লো, তাই জন্য যেটা করব, আমার এই ভয়েসটাকে আমি একটা ক্যারিয়ারের উপর চড়াই দিই। আপনার সাইকেলের ক্যারিয়ার দেখেছেন? সাইকেল তো দেখেছেন, তাই না? ওই যে কিছু সাইকেল থাকে না, পিছে ক্যারিয়ার মতন থাকে, দেখেছেন? দেখেছেন আই গেস, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তো ওই ক্যারিয়ারের ভেতর কি কি করা যায়, ধরেন ক্যারিয়ারের ভেতর জিনিসপত্র ক্যারি করা যায়, বা হচ্ছে ছোট বাচ্চাদের চাইলে বসায়ও নিয়ে যাওয়া যায় ক্যারিয়ারের ভেতর, যেগুলো একটু বড় সড়ো ক্যারিয়ার, তাই না, সাইকেলের যে ক্যারিয়ার গুলো। তো আমাদের এই ভয়েসটাকে আমরা হচ্ছে একটা ক্যারিয়ারের উপর চড়াই দিব। তো এই ধরেন এটা একটা ক্যারিয়ার যদি হয়, ক্যারিয়ারটা একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। হ্যাঁ, হাই ফ্রিকোয়েন্সি, ধরেন এটাকে একটা ক্যারিয়ারের উপর বসাই দিলাম। তো এই ক্যারিয়ারটা তারপর নিয়ে যাবে, এই ক্যারিয়ারটা চ্যানেলের ভিতর দিয়ে যেয়ে এখানে যাবে, এই ডিমডুলেটর পার্টে এসে ক্যারিয়ারটাকে আমরা আবার বাদ দিয়ে দিব। হ্যাঁ,
এই মডুলেশন পার্টে ভয়েসটাকে আমি ক্যারিয়ারের উপর চড়িয়ে দিব, ক্যারিয়ারের ঘাড়ে উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পর ওটা চ্যানেলের মধ্য দিয়ে যাবে, এই ডিমডুলেটর পার্টে এসে ক্যারিয়ারটা আবার ছুটে যাবে, ক্যারিয়ারটা ছুটে যে আমরা আবার আমাদের যে ভয়েসটা সেটা পেয়ে যাবো আর কি। এখানে জাস্ট ভয়েসটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া মডুলেশনের, যে চেঞ্জ করতেছি। তাহলে মডুলেশনের ডেফিনেশন যদি আমি বলতে চাই, তাহলে মডুলেশনের ডেফিনেশন হচ্ছে টু চেঞ্জ দ্য ক্যারিয়ার, টু চেঞ্জ দ্য ক্যারিয়ার অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালটা হচ্ছে, আচ্ছা মেসেজ সিগন্যাল বলতে আমার ভয়েস যেটা আমি বোঝাতে চাচ্ছি, ধরেন বা আপনি হয়তো কোনো একটা টেক্সট মেসেজ পাঠাচ্ছেন অথবা কোনো একটা ইমেজ, হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের মেসেজ। মেসেজ সিগন্যালের ভিন্ন ভিন্ন কিছু নাম আছে, এই নামগুলো আমরা দেখবো আরো। মেসেজ সিগন্যালের নাম হতে পারে ইনফরমেশন সিগন্যাল, অল্টারনেট নেম আর কি, যেটাকে আমরা মেসেজ সিগন্যাল বলি, সেটার অল্টারনেট নেম হতে পারে ধরেন ইনফরমেশন সিগন্যাল। মোস্ট ইম্পর্টেন্টলি যে টার্মটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে মডুলেটিং সিগন্যাল। মেসেজ সিগন্যালকে বলা হয় মডুলেটিং সিগন্যাল। মডুলেটিং সিগন্যাল মানে মেসেজ সিগন্যালটা আসলে মডুলেট করে দেয় ক্যারিয়ারকে, মডুলেট করে দেয় মানে ক্যারিয়ারকে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, আলটিমেটলি যাবে কিন্তু ক্যারিয়ারটা, মেসেজ কিন্তু আসলে যাবে সর্ট অফ, যদি আমি বলতে চাই আমরা পাঠাবো আসলে ক্যারিয়ারটাকে, কারণ ক্যারিয়ারটা হাই ফ্রিকোয়েন্সি হাই পাওয়ার সিগন্যাল, শক্তিশালী। কাজেই যাবে ক্যারিয়ারটা, আমরা কি করব ক্যারিয়ারটাকে সর্ট অফ চেঞ্জ করে দিব মেসেজ সিগন্যাল অনুযায়ী। চেঞ্জ করে দিলে রিসিভার এন্ডে যায় আমরা আবার ক্যারিয়ারটা যখন রিসিভ করব ওই চেঞ্জ অনুযায়ী আমরা ডিকোড করবো আবার সর্ট অফ, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে ডিরেক্ট আমি ভয়েসটা পাঠাতে পারতেছি না, তাই এই ভয়েসের উপর ডিপেন্ড করে আমি ক্যারিয়ারটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার অর্থ ধরেন সর্ট অফ এনকোড টাইপের করে দেবো, এনকোড ঠিক না, তবে এনকোড টাইপের ব্যাপার যদি আমি চিন্তা করি, এই ক্যারিয়ারটাকে আমি এনকোড করে দিব মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এনকোড করে দিলে ক্যারিয়ারটা চ্যানেলের ভিতর দিয়ে সুন্দরভাবে যাবে, গিয়ে ডিমডুলেটরে এসে ওটা আবার ধরেন সর্ট অফ ডিকোড হয়ে যাবে, ডিকোড হয়ে ক্যারিয়ার থেকে আমরা ইনফরমেশনটা মানে আমাদের যে ভয়েস মেসেজটা ওটাকে এক্সট্রাক্ট করে দেব। ঠিক আছে, এটাই হচ্ছে মডুলেশন। মডুলেশন মানে তাহলে সহজভাবে বলতে গেলে টু চেঞ্জ দ্য ক্যারিয়ার, মানে আমরা ক্যারিয়ারটাকে যে ডিকোড এনকোড করে দিব বলতে চাচ্ছি, হ্যাঁ, ক্যারিয়ারটাকে চেঞ্জ করে দিব মেসেজ সিগন্যাল অনুযায়ী, এইটাকে বলা হয় হচ্ছে মডুলেশন। আচ্ছা, তো আমরা চাইলে মডুলেশন ছাড়াও সিগন্যালকে পাঠাতে পারি, যদি খুব আহ, কম ডিস্টেন্সের ভেতর আমরা সিগন্যালকে পাঠাই, অথবা ধরেন নয়েজ টয়েজ তেমন একটা নাই, তো সেসব ক্ষেত্রে আমরা চাইলে মডুলেশন ছাড়াও সিগন্যালকে পাঠাতে পারি। তো ওই ধরনের ট্রান্সমিশনকে বলা হয় হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। আচ্ছা, তো আমাদের ট্রান্সমিশন মূলত দুই রকম হতে পারে, যদি আমি একটু লিখি, অধিকাংশ ক্ষেত্রে আমরা মডুলেশন করি। ট্রান্সমিশন হতে পারে দুই রকম, হ্যাঁ, একটার নাম হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। বেস ব্যান্ড ট্রান্সমিশন মানে সহজভাবে যদি বলতে চাই উইদাউট মডুলেশন। উইদাউট মডুলেশন মানে হচ্ছে যে অ্যাজ ইট ইজ আমাদের সিগন্যালটা যেমন আছে, তার মানে এটার মানে হচ্ছে সেন্ড দ্য সিগন্যাল অ্যাজ ইট ইজ, সেন্ড দ্য মেসেজ সিগন্যাল অ্যাজ ইট ইজ। আমরা মেসেজ সিগন্যালটাকে যেমন আছে এক্সাক্ট তেমন ভাবেই পাঠিয়ে দিব, হ্যাঁ, এটাতে হাত দিব না বা আর কোনো কিছু করব না। তো এটা একটা ওয়ে হতে পারে। আর আরেকটা ওয়ে হতে পারে হচ্ছে যেটা বলতেছি, তো এটাকে আমরা বলি হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। তো খুব শর্ট ডিস্টেন্স ট্রান্সমিশন হলে আমরা বেস ব্যান্ড ট্রান্সমিশন ব্যবহার করতে পারি, যে যেখানে আমি হয়তো যেমন আছে সিগন্যালটা ওটাকে চেঞ্জ না করে ডিরেক্টলি পাঠিয়ে দিলাম আর কি। তো পাঠিয়ে দিলে রিসিভার এন্ডে ওটা হয়তো পৌঁছে গেল কম ডিস্টেন্স, বা হয়তো নয়েজ নাই ওরকম, চ্যানেলের ভেতর নয়েজ বা ইন্টারফিয়ারেন্সের ইফেক্ট তেমন একটা নাই, তো তখন আমরা বেস ব্যান্ড ট্রান্সমিশন করতে পারি চাই। ঠিক আছে,
আর আরেক রকম ট্রান্সমিশন যেটা, সেটা হচ্ছে পাস ব্যান্ড বলা হয়। পাস ব্যান্ড ট্রান্সমিশন বা এই যে মডুলেশন যেটা আমি বলতে চাচ্ছিলাম, ক্যারিয়ার মডুলেশন বা হচ্ছে পাস ব্যান্ড ট্রান্সমিশন, এটার নাম হচ্ছে পাস ব্যান্ড ট্রান্সমিশন। বা এটার অল্টারনেট আরেকটা নেম হচ্ছে বললাম যেটা ক্যারিয়ার মডুলেশন। সেম, এই দুইটা জিনিস দিয়ে আমরা সেমই বুঝাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে উইথ মডুলেশন আর কি। হ্যাঁ, তার মানে উইথ মডুলেশন মানে সেন্ড দ্য ক্যারিয়ার, এখানে কিন্তু আমরা মেসেজটাকে পাঠাবো না, এখানে আমরা ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠাবো। সেন্ড দ্য ক্যারিয়ার সিগন্যাল বাই চেঞ্জিং ইট অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল। ঠিক আছে, তো প্রথমটাতে আমরা মেসেজ সিগন্যালটাকেই পাঠাচ্ছিলাম আসলে কোনো রকম পরিবর্তন ছাড়া, আর এই দ্বিতীয়টাতে হচ্ছে আমরা ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠাচ্ছি। তবে ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা পাঠানোর আগে মেসেজ সিগন্যাল অনুযায়ী চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, মেসেজ সিগন্যালটা কেমন তার উপর ডিপেন্ড করে চেঞ্জ করে নিচ্ছি। এই চেঞ্জ করাটাকেই বলা হয় হচ্ছে মডুলেশন। একদম সহজ, সহজ নয়। ঠিক আছে, কিভাবে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেটাই হচ্ছে আমরা দেখবো এখন। হ্যাঁ, আহ তো ওই তো বেস ব্যান্ড ট্রান্সমিশনে যদি আরেকটু আমি কথা বলতে চাই, তো এটা বেস ব্যান্ড বলা হয় এই জন্য যে আমাদের যেই অ্যাকচুয়াল সিগন্যালটা ছিল সেই ফ্রিকোয়েন্সিটাই আমরা পাঠাচ্ছি। যে বেস ব্যান্ড ট্রান্সমিশন মানে বেস মানে অ্যাকচুয়াল যেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা ছিল, মানে মেসেজ সিগন্যালের যে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ব্যান্ড ছিল, মনে করেন মেসেজ সিগন্যালটা হয়তো একটা 10 কিলোহার্টজ সিগন্যাল ছিল, তো এটাকে আমরা বলতেছি তার বেস ফ্রিকোয়েন্সি। তো এই বেস ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে ইনট্যাক্ট রেখেই আমরা পাঠিয়ে দিচ্ছি, তাই জন্য বলতেছি বেস ব্যান্ড ট্রান্সমিশন। বেস ব্যান্ড ট্রান্সমিশন বলতেছি কারণ যে বেস ফ্রিকোয়েন্সি ছিল মেসেজে, সেই সেই বেস ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে ইনট্যাক্ট রেখে আমরা পাঠিয়ে দিচ্ছি। আর পাস ব্যান্ডের ক্ষেত্রে বা ক্যারিয়ার মডুলেশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকে না আগের মতো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা কিন্তু পাল্টে যায়। তো সাধারণত যে বেস ব্যান্ড সিগন্যাল গুলো আমাদের লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয়, যেটা বলতেছিলাম যে এইগুলো লো অ্যামপ্লিটিউড, লো পাওয়ার বা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয়। হ্যাঁ, তো এই বেস ব্যান্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি এটা আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আঁকা ট্রাই করি, মানে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, তো ধরেন এটা খুব আসলে লো ফ্রিকোয়েন্সি হবে। লো ফ্রিকোয়েন্সি মানে আমাদের ভয়েসের ক্ষেত্রে যেমন একটু বলি, আমাদের ভয়েসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 কিলোহার্টজ পর্যন্ত হয়, আপ টু। ঠিক আছে, আমরা যেই আহ, আমাদের যে কথা আর কি, মানুষের যে কথা, তো এই বরাবর যে ফ্রিকোয়েন্সি হয়, এটা ধরেন যদি কিলো হার্টজ হয়, বা ধরেন এটা যদি হার্টজে রাখি, তো আমাদের ভয়েস সিগন্যালের যদি আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখি, এটা হচ্ছে ধরেন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কিভাবে দেখে, ওই যে আমরা যদি ফুরিয়ার করি, ফুরিয়ার করলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাই, যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সিগন্যালটা। তো একটা ভয়েস সিগন্যালে অ্যারাউন্ড 300 হার্টজ থেকে 3400 হার্টজ পর্যন্ত হয়। 300 হার্টজ থেকে 3400 হার্টজ, এর ভেতরই থাকে, এর চেয়ে আর বেশি ফ্রিকোয়েন্সি থাকে। তো এর ভেতর ধরেন লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হয়তো হাই হয়, মানে এদিক দিয়ে আপনি হাই ভ্যালু পাবেন, হাই, এগুলো হাই হয়। হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো অতটা বেশি হয়, এরকম ভাবে কিছু একটা আমরা পাবো। ঠিক আছে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই বেশি আমাদের ভয়েসে। বিশেষ করে আপনারা তো জানেন যে ছেলেদের গলার ফ্রিকোয়েন্সি সাধারণত কম হয়, মেয়েদের গলার ফ্রিকোয়েন্সি বেশি হয়। যদি কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি হয়, সেটা আর কি শার্প শোনা যায় বা ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, আর যেটার ফ্রিকোয়েন্সি কম ওটা একটু ব্লান্ট শোনা যায়, মানে একটু ব্লান্ট মানে ধরেন একটু কি বলবো, ভোতা টাইপের শোনা যায়, মানে অতটা শার্প না আর কি, সহজভাবে যদি আমি বলছি। তো সাধারণত আমাদের মানুষের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো
বেশি হয়, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো অতটা বেশি হয় না আর কি। ধরেন কাজে এরকম হয়তো থাকলো, হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হয়তো আরো কম থাকে আর কি। হ্যাঁ, তো যেটা বললাম যে হিউম্যান ভয়েসের যদি আপনি ফুরিয়ার করেন, একটা হিউম্যান ভয়েস সিগন্যাল যদি আমি বলি, একটা হিউম্যান ভয়েস সিগন্যালের ফুরিয়ার যদি আপনি করেন, সেখানে সেই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি 300 হার্টজ থেকে এই 3400 হার্টজ মোটামুটি এরকম থাকে। তো আমরা এটাকে ধরে নেই যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 0 থেকে 4 কিলো হার্টজ এর ধরে, ঠিক আছে, বা 0 থেকে 4000 হার্টজ যদি বলতে চাই, একটু এদিকেও বাড়ায়নি একটু ওদিকেও বাড়ায়, এই ফ্রিকোয়েন্সির ভেতরে আমাদের ভয়েস মোটামুটি থাকে। হ্যাঁ, আর বলেন তো আমাদের শোনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? হিয়ারিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ মানে আমরা যে শুনতে পারি শব্দ, তো শব্দ শুনতে পারি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভেতর? বলেন। জানেন, জানি তো আমরা, তাই না? আমরা যে হিয়ারিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা হচ্ছে 20 থেকে 20K, তাই না? এটা হচ্ছে আমাদের ভয়েস হচ্ছে এই রেঞ্জের সিগন্যাল প্রডিউস করে। আর আমাদের যদি হিয়ারিং ক্যাপাবিলিটির কথা বলতে চাই, এটা হচ্ছে কতটুকু, এটা হচ্ছে 20 হার্টজ থেকে 20K আর কি, তাই না? তার মানে এটা খুব আমাদের, তার মানে ভয়েস শুনতে কোনো অসুবিধাই হওয়ার কথা না, কারো ভয়েস শুনতে, তাই না? কারণ এটাতে এই রেঞ্জের ভিতরেই পড়ে। 4000 হার্টজ এর বেশি হবে না, এটা 20,000 হার্টজ পর্যন্ত আমরা শুনতে পারি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এই যে আমরা বেস ব্যান্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে এই যে মেসেজ সিগন্যালটা পাঠাচ্ছি, ডিরেক্ট এই মেসেজ সিগন্যালটাই পাঠিয়ে দিচ্ছি। তো এটা খুব লো ফ্রিকোয়েন্সি সিগন্যালই হয় সাধারণত। এই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আমরা ডিরেক্ট পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে যে ডিরেক্ট যে পাঠিয়ে দিব, এইটা পাঠিয়ে দিলে তখন একটু সমস্যা হবে, লং ডিস্টেন্স যেতে পারবে না, এরকম একটা সমস্যা। তো এই জন্য আমরা যেটা করি, আমরা হচ্ছে মডুলেশন করি। মডুলেশন করি আমরা কিরকম, এই যে ক্যারিয়ার মডুলেশনের কথা এটা বলতেছি, আমরা এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার নিই। আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? ইয়েস, শোনা যাচ্ছে তো মনে হয়। আমাদের এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার থাকে, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি মেসেজ। তাহলে এই লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের উপর উঠিয়ে পাঠিয়ে দিই, তখন তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা চেঞ্জ হয়ে যায়, ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আর ইনট্যাক্ট থাকে না। বেস ব্যান্ডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা যেটা, সেটা ইনট্যাক্ট থাকে, পরিবর্তন হয় না। কিন্তু এই পাস ব্যান্ড সিগন্যালের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে হাই ফ্রিকোয়েন্সিতে চলে যায়। মনে করেন আমরা একটা প্রায় ধরেন খুব হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের ভেতর পাঠাচ্ছি, মনে করেন এটা হচ্ছে 100 কিলো হার্টজ। হ্যাঁ, ধরেন এটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমাদের কিলো হার্টজে আছে। তো এই 100 কিলো হার্টজ ক্যারিয়ারের ভেতর আমরা আমাদের এই স্পেকট্রামটাকে পাঠিয়ে দিই, মানে ধরেন 100 কিলো হার্টজ এর ভেতর এই জিনিসটা কপি করে দিই আর কি, যদি বলতে চাই। ঠিক আছে, মানে এখানে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা চেঞ্জ হয়ে যায়, শিফটেড হয়ে যায়। আগে আমরা ডিরেক্ট এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাই পাঠাচ্ছিলাম 3400 ভেতর, কিন্তু এখন হচ্ছে আমরা যে 100 কিলো হার্টজের যে ক্যারিয়ার সিগন্যালটা, এখানে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 কিলো হার্টজ। হ্যাঁ, আর আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে যেটা দিছি, যে ধরেন 300 থেকে 3400 হার্টজ ছিল আগে, তো এখন কিন্তু সেটা আর নাই। এখন সেটা চেঞ্জ হয়ে যে হাই ফ্রিকোয়েন্সিতে চলে আসছে, মানে মনে করেন এখানে 10K থেকে যদি আমি 300 বাদ দিই, অথবা এখানে সরি 100K থেকে যদি 300 বাদ দিই,
আর এখানে 100K এর সাথে যদি আমি যোগ করি আর কি 3400, মানে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে শিফট হয়ে যায়। এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা হাই ফ্রিকোয়েন্সিতে শিফট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ইনট্যাক্ট থাকে না। তো আমরা এই জন্য এটাকে বলি হচ্ছে পালস ব্যান্ড ট্রান্সমিশন বা ক্যারিয়ার মডুলেশন। তো এই মডুলেশনের তাৎপর্য যে যা যা বলতেছিলাম মডুলেশনের, আচ্ছা আমার কথা মোটামুটি বোঝা যাচ্ছে না নাকি অতটা ভালো বোঝা যাচ্ছে না বলেন তো? স্যার বোঝা যাচ্ছে। ওকে ওকে, যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে জিজ্ঞেস করবেন, কিন্তু এই কনসেপ্টগুলো একটু বুঝতে হবে, ফান্ডামেন্টাল কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন এই মডুলেশনের তাৎপর্য কি? হ্যাঁ, মডুলেশন যে আমরা করব, এই মডুলেশনের সিগনিফিকেন্স কি বা ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স বলতে চাইলে একটা ইম্পর্টেন্ট মানে ভাবেন যদি আমরা ইয়ে নিয়ে ডিসকাস করতে চাই, ইম্পর্টেন্স অফ মডুলেশন, মানে আমরা মডুলেশন কেন লাগে। তো একটা তো ফিল আমরা করতেই পারছি যে এই যে ট্রান্সমিশনের জন্য, তাই না? একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফর মেসেজ সিগন্যাল ট্রান্সমিশন, for message signal transmission through any channel। চ্যানেলের ভেতর দিয়ে যখন পাঠাচ্ছি তখন আমরা পাঠানোর আগে মডুলেশন করে নিচ্ছি, ঠিক আছে? চ্যানেল বলতে যার মধ্য দিয়ে পাঠাচ্ছি, ধরেন একটা ওয়্যার অথবা এয়ার মিডিয়াম, এরকম কিছু আর কি। আমরা ট্রান্সমিশনের জন্য আমরা মডুলেশন করি, 1 নাম্বার তাৎপর্য। 2 নাম্বার তাৎপর্য হচ্ছে চ্যানেল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা অনেক সময় মডুলেশন করি। হ্যাঁ, যদি আমি বলতে চাই টু ফুলফিল চ্যানেল রিকোয়ারমেন্ট বা টু স্যাটিসফাই, যদি বলতে চাই স্যাটিসফাই চ্যানেল রিকোয়ারমেন্ট, এটার মানে হচ্ছে, ব্যাখ্যা করতেছি, আমরা ওই যে ডিস্টরশনলেস ট্রান্সমিশনের জন্য কিছু কন্ডিশন দেখেছিলাম, তাই না? তো ডিস্টরশনলেস ট্রান্সমিশনের জন্য যে কন্ডিশন গুলো আমরা দেখেছিলাম, যে মনে করেন একটা চ্যানেলের, যদি আমি একটু আপনাদেরকে রিকল করাই দিই, আমরা চ্যানেলগুলোর বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ সম্পর্কে দেখেছিলাম। এটাতেই দেখেছিলাম আই গেস, এই যে ধরেন কপার ওয়্যার যদি হয়, আপনি একটা তারের ভেতর দিয়ে, সিম্পল তারের ভেতর দিয়ে একটা সিগন্যালকে পাঠাচ্ছেন, পাঠালে সেই কপার ওয়্যারের ভেতর দিয়ে আপনি ম্যাক্সিমাম 10 মেগাহার্টজ এর সিগন্যাল পাঠাতে পারবেন। এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি সিগন্যাল যদি পাঠানোর ট্রাই করি আমরা, ওই সিগন্যালটা নষ্ট হয়ে যাবে, ডিস্টর্টেড হয়ে যাবে, মানে ঠিকঠাক থাকবে না আর কি। হ্যাঁ, বা যদি একটা কোএক্সিয়াল কেবল হয়, কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে আমরা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠাতে পারি, 500 মেগাহার্টজ, এই রেঞ্জের সিগন্যালও আমরা পাঠাতে পারি। বা যদি আমাদের অপটিক্যাল ফাইবার থেকে থাকে, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার মানে হচ্ছে, তো আমরা চিনি অপটিক্যাল ফাইবার, দেখেছেন হয়তো, গ্লাস ফাইবার ওয়্যার, বাইরের ইনসুলেটিং লেয়ারের ভেতরে শক্ত কাচের মতন থাকে। আমাদের ইন্টারনেট লাইন গুলো হয়তো এখন অধিকাংশ ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারই ব্যবহার করা হয়। তো অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আপনি 100 টেরাহার্টজ, টেরাহার্টজ মানে তো ধরেন অনেক অনেক হাই ফ্রিকোয়েন্সি, মানে টেরাহার্টজ রেঞ্জের সিগন্যালও পাঠাতে পারবে। হ্যাঁ, তো এই যে, তাহলে এখন আমার একটা ধরেন হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে, মনে করেন আমার যেই সিগন্যালটা, আমার মেসেজ সিগন্যালটা, হ্যাঁ, মনে করেন আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরলাম 10 গিগাহার্টজ, বা ধরেন 10 গিগাহার্টজ না, ধরলাম 5 গিগাহার্টজ। তাহলে বলেন তো কোন চ্যানেলের ভেতর দিয়ে এটাকে আমি পাঠাতে পারবো, কোন কোন চ্যানেলের ভেতর দিয়ে? ধরেন এই কয়টা যে আমরা চিন্তা করতেছি, তো এই কয়টার ভেতর কোনগুলোর ভেতর দিয়ে আমরা আমাদের এই 5 গিগাহার্টজ এর মেসেজ সিগন্যালটাকে ঠিকঠাক ভাবে পাঠাতে পারবো? কপার ওয়্যারের ভেতর দিয়ে কি পারবো? না স্যার, কপার কপার ওয়্যারের ওয়্যার ভেতর দিয়ে পারবো না, কারণ কপার ওয়্যার হচ্ছে ম্যাক্সিমাম 10 মেগাহার্টজ এর সিগন্যালকে সুন্দরভাবে যেতে দেয়, এর চেয়ে বেশি হলে ও গোলমাল শুরু হবে। তাহলে কপার ওয়্যারের ভেতর দিয়ে পারবো না। কোয়েক্সিয়াল কেবলের ভেতর দিয়ে না স্যার। পারবো না। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে ইয়েস স্যার, পারবো। পারবো। মাইক্রোওয়েভ মানে ধরেন সিগন্যালটাকে আমরা একটা মাইক্রোওয়েভ সিগন্যাল আকারে ট্রান্সমিট করি, তাহলে পারবো স্যার। পারবো। তাহলে
এখন তাহলে একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে, তাই না? যে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা দেখা যাচ্ছে হাই, তো এইটা সব চ্যানেলের ভেতর দিয়ে পাঠানো যাচ্ছে, তাই না? কারণ চ্যানেলেরও তো কিছু লিমিটেশন আছে, চ্যানেলও তো মানুষ, আর এই চ্যানেলের ভেতর দিয়ে যে পাঠাবো, চ্যানেল তো আর সবকিছু নিতে পারবে না, এটাই স্বাভাবিক। তাহলে এখন মনে করেন যদি আমি 5 GHz সিগন্যালটাকেই লেটস সে কথার কথা এই কোএক্সিয়াল কেবলের ভেতর দিয়ে পাঠাতে চাই, সেই সব ক্ষেত্রেও আমরা মডুলেশন করব। ঠিক আছে, যখন একটা অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে লেটস সে কথার কথা, কিন্তু আমার চ্যানেলের ভেতর দিয়ে ওটা পাঠানো এক্স্যাক্টলি সম্ভব হচ্ছে না, সেই সব ক্ষেত্রেও আমরা মডুলেশন করি, মানে আমরা একটুখানি চেঞ্জ করে নেই আর কি, চেঞ্জ করে নিয়ে তারপরে পাঠাই। ঠিক আছে, এইটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম যে টু স্যাটিসফাই চ্যানেল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, স্যাটিসফাই চ্যানেল রিকোয়ারমেন্ট, যে আমি চ্যানেল যত খানিকটা নিতে পারে তত খানিকটা পর্যন্তই আমি সিগন্যাল পাঠাবো, এই জন্য আমরা মডুলেশন করি। ঠিক আছে, এটাও মডুলেশনের আরেকটা ইম্পর্টেন্স। যেমন ধরেন ওই ছবি, এরকম একটা ছবি আঁকলে জিনিসটা অনেক সময় বোঝা যায়। মনে করেন যেটা বলতেছিলাম যে আমাদের সিগন্যালের ব্যান্ডউইডথ, মনে করেন ধরেন আমাদের চ্যানেলটা এরকম টাইপের, এটা জাস্ট একটা ইমাজিনারি ছবি, কিন্তু এই জিনিসটা ফিল করা যায় আমার কাছে মনে হয়। মনে করেন এটা হচ্ছে আমাদের চ্যানেলটা, ধরেন একটা পাইপের মতো। হ্যাঁ, ইমাজিনারি ছবি আঁকতেছি, হ্যাঁ, এটাকে ফিক্স কোনো কিছু চিন্তা করার দরকার নেই। মনে করেন এটা আমাদের চ্যানেল, তো চ্যানেলের ভেতর এই পাইপের ভেতর দিয়ে আমি এরকম চিকন একটা জিনিস পাঠানোর ট্রাই করি। মনে করেন এই চ্যানেলের ফ্রিকোয়েন্সি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে যে যেটা বলছিলাম 500 মেগাহার্টজ। তার মানে 500 মেগাহার্টজের একটা সিগন্যাল চ্যানেলের ভেতর দিয়ে যেতে পারে ম্যাক্সিমাম। তো এখন একটা সিগন্যাল মনে করেন এরকম, ধরেন তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন 200 কিলোহার্টজ, কাজে এটা তো চিকন, তাই না? যে তার ফ্রিকোয়েন্সি ব্যান্ড চ্যানেলের চাইতে কম আছে, কাজে সে এটার ভিতর দিয়ে সুন্দরভাবে পাস করে যেতে পারে, কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু যখন আমাদের এই বাম পাশেরটা হচ্ছে সিগন্যাল, এটা হচ্ছে আমাদের চ্যানেল, হ্যাঁ, কিন্তু যখন এই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা বড় হয়ে যাবে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি বড় হয়ে যাওয়ার অর্থ যে এরকম হয়ে গেছে, কারণ সিগন্যালটাই এখন মোটা। হ্যাঁ, তো তাহলে এইটাই হচ্ছে আমাদের এখন সিগন্যাল। এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি মনে করেন যেটা আমরা বলছিলাম, মনে করেন 5 মেগাহার্টজ, সরি গিগাহার্টজ বলছিলাম। 5 GHz হলে এটা তো চ্যানেলের ভেতর দিয়ে এখন যেতে পারবে না, তাই না? যদি পাঠাতে হয় তখন আমাকে যেটা করতে হবে, একে কেটে ছেটে ছোট করে দিতে হবে। কেটে ছেটে ছোট করার অর্থ যত খানিকটা যেতে পারে, যে তার কিছু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমার কেটে বাদ দিয়ে দিতে হবে। এই কম্পোনেন্ট গুলো আমি আর পাঠাতে পারবো না। চ্যানেলের ভেতর দিয়ে যতটুকু যাওয়ার, শুধুমাত্র এই এই এতটুকু অংশই চ্যানেলের ভিতর দিয়ে যেতে পারবে, বাকি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কেটে বাদ পড়ে যাবে। কেটে বাদ পড়ে গেলে তখনই আমরা বলি যে সিগন্যালটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, মানে সিগন্যালটা আর ইনট্যাক্ট থাকতেছে না। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আমরা মডুলেশন করি, কারণ আমার এই সিগন্যালটাকে একটু চেঞ্জ করতে হবে চ্যানেল রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। আমরা ক্যারিয়ারটাকে জানি, ক্যারিয়ারটাকে এমন ভাবে আমরা চুজ করব যে আমাদের এই মেসেজ সিগন্যালটাকে যাতে আমরা পাঠাতে পারি এই চ্যানেলের ভেতর। ঠিক আছে, এইটাও মডুলেশনের একটা। তো তাহলে এইটাকে আমরা কেমনে পাঠাবো? এটা তো কেটে যাবে যদি এইভাবে ডিরেক্ট আমি পাঠানোর ট্রাই করি, তাই না? ডিরেক্ট এরকম পাঠাতে গেলে কেটে যাবে। তার বিকল্প আইডিয়া, অল্টারনেট আইডিয়া হচ্ছে এরকম যে আমি মডুলেট করব, আমি এরকম বেস ব্যান্ড ট্রান্সমিশন করবো না। এইভাবে যদি আমি পাঠাতাম, এটাকে আমরা বলছি বেস ব্যান্ড ট্রান্সমিশন, মানে যে উইদাউট মডুলেশন যেটা। তো এখানে তো উইদাউট মডুলেশনে গোলমাল হয়ে যাচ্ছে, পাঠাতে পারতেছি না, দেখতেই পাচ্ছি স্পষ্ট। তখন আমরা এই বেস ব্যান্ড ট্রান্সমিশনে না যেয়ে, এটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন যেটা আমি বলতে চাচ্ছিলাম। তো বেস ব্যান্ড ট্রান্সমিশনে না যেয়ে আমরা তখন যেই কাজ করব, সেটা হচ্ছে আমরা পাস ব্যান্ডে যাব। পাস ব্যান্ডে কিরকম, যে তখন আমরা মডুলেশন করব, কাজেই এই জিনিসপত্র যা আছে, আহ, আমরা এইটাকে একটা ক্যারিয়ারের ভেতর আগে ঢুকাবো কোনো একভাবে, যে বলছিলাম যে এনকোড করার মতন একটা ব্যাপার। এই মেসেজ সিগন্যালটাকে আমি আগে একটা ক্যারিয়ারের ভেতর দিব, যে ক্যারিয়ারটা মনে করেন চিকন, এরকম ক্যারিয়ার।
হ্যাঁ, মনে করেন এটা হয়তো 100 মেগাহার্টজ। ঠিক আছে, তাহলে এই যে মেসেজ সিগন্যালটা ছিল, এই মেসেজ সিগন্যালটাকে আমরা কোনোভাবে আর কি ক্যারিয়ারের ভেতর দিয়ে দিচ্ছি। ক্যারিয়ারের ভেতর দিয়ে দেওয়ার পরে এই ক্যারিয়ারটা তাহলে এখন চ্যানেলের ভেতর সুন্দরভাবে চলে যেতে পারে। হ্যাঁ, এনকোড টাইপের একটা ব্যাপার করছি বা চেঞ্জ করছি এমন একটা ব্যাপার। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এই যে ক্যারিয়ার মডুলেশন যে বলতে যাচ্ছি। ক্যারিয়ার মডুলেশন বা এটাকে আমরা বলি পাস ব্যান্ড ট্রান্সমিশন। উপরটা ছিল বেস ব্যান্ড ট্রান্সমিশন, তো এটা লিমিটেশন আছে, তো এটা হচ্ছে পাস ব্যান্ড ট্রান্সমিশন। এটা হলে তাহলে আর এখন কোনো গোলমাল থাকতেছে না, সুন্দরভাবে আমরা পাঠিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, কাজেই মডুলেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যখন এই ক্যারিয়ার মডুলেশনটা আনলাম তখনই আমি পাঠাতে পারতেছি। কাজেই মডুলেশন সম্পর্কে আমাদের পড়তে হবে, জানতে হবে। ওকে, আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার আছে। আহ আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যান্টেনা লেন্থ আমরা কমাতে পারি। হ্যাঁ, এই মডুলেশনের থ্রুতে আমরা অ্যান্টেনা লেন্থ কমাতে পারি। যেমন ধরেন যদি আমি এক্সাম্পল দিই, এটা আরেকটা ইম্পর্টেন্স। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো একটু পড়বেন, আপনাদের স্লাইডেও আছে, আমি একটু একটু এক্সপ্লেন করে দিচ্ছি, স্লাইডেও আছে, পড়তে হবে এগুলো। কিন্তু আপনাদের পরীক্ষার ওই ডেসক্রিপটিভ ছোট ছোট কোয়েশ্চেন আকারে থাকতে পারে। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে টু রিডিউস অ্যান্টেনা লেন্থ। তো এই রিডিউস অ্যান্টেনা লেন্থটা কেমন, যে ধরেন আমরা যখন সিগন্যালকে ট্রান্সমিট করি আমরা তো অ্যান্টেনার মধ্য দিয়ে রেডিয়েট করি, তাই না? যদি আমাদের একটা মাইক্রোওয়েভ সিগন্যাল হয়, তো সিগন্যালটাকে তো আমরা অ্যান্টেনার থ্রুতে পাঠাই, তাই না? তো ওই সিগন্যাল যে ট্রান্সমিট করব ওইটা অ্যান্টেনার ফিজিক্যাল ডাইমেনশনের সাথে রিলেটেড। যেমন ধরেন আমার একটা সিগন্যাল আছে, তার ফ্রিকোয়েন্সি, মনে করেন মেসেজ সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে, মনে করেন আমাদের একটা মেসেজ সিগন্যাল আছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করেন 100 গিগাহার্টজ, কথা কথা। হ্যাঁ, বা একটু কমায় ধরি 10 গিগাহার্টজ ধরি। 10 গিগাহার্টজের একটা মেসেজ সিগন্যাল আছে, তো তার একটা কোরেসপন্ডিং ওয়েভ লেন্থ থাকবে, তাই না? এটা যদি একটা মাইক্রোওয়েভ সিগন্যাল হয় তাহলে আমরা ওই সি ইকুয়ালস এফ ল্যামডা, তাই না? ওইখান থেকে ল্যামডার একটা ভ্যালু পাবো, ওয়েভ লেন্থ, তার একটা ওয়েভ লেন্থের ভ্যালু থাকবে। যে এটা যদি মেসেজ সিগন্যাল হয়, মনে করলাম এটা একটা মাইক্রোওয়েভ সিগন্যাল। মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো তো আলোর বেগে চলে, তাই না? মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো কিন্তু লাইট স্পিডে ট্রাভেল করে। লাইট স্পিডে ট্রাভেল করলে সি ইকুয়ালস এফ ল্যামডা আছে, তো এখান থেকে সি তো হচ্ছে আমাদের আলোর বেগ, স্পিড অফ লাইট, ওখান থেকে আমরা ল্যামডার একটা ভ্যালু পাবো, যে সামথিং মনে করেন মিটার বা কিছু। তো কত মিটার হবে, কেউ একটু হিসাব করে আমাকে বলবেন? লাইট স্পিড তো হচ্ছে কত, 3 × 10⁸, আর এটা কত, 10 গিগাহার্টজ আমরা বলতেছি। আচ্ছা ধরেন আরেকটু কমাই নি, তাহলে আমি একটু ভালোভাবে বোঝাতে পারবো। বা ধরেন এটাকে আমরা সহজ সংখ্যা ধরি একটা, মনে করেন এটা 3 মেগাহার্টজ ধরলাম আমরা, বা 300 মেগাহার্টজ ধরলাম। 300 মেগাহার্টজ হলে তার এফ এর ভ্যালু, ল্যামডা হচ্ছে সি বাই এফ, এফ এর ভ্যালু হচ্ছে 300 × 10⁶। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে, 1 চলে আসবে, তাই না? এই ল্যামডার ভ্যালু তাহলে 1 চলে আসবে। ল্যামডার ভ্যালু 1 যদি হয় তাহলে আমার এমন একটা অ্যান্টেনা লাগবে, আমি যদি 300 মেগাহার্টজ এর একটা সিগন্যালকে ট্রান্সমিট করতে চাই, 300 মেগাহার্টজ এর একটা সিগন্যালকে যদি আমি ট্রান্সমিট করতে চাই, আমার অ্যান্টেনা লেন্থ লাগবে হচ্ছে এই ল্যামডা, ল্যামডা/2 বা ল্যামডা/4, এই অর্ডার। আবার বলতেছি, আমি 300 মেগাহার্টজ এর সিগন্যালটাকে ট্রান্সমিট করতে চাচ্ছিলাম, তো ট্রান্সমিট করতে চাইলে অ্যান্টেনার থ্রুতে আমি ট্রান্সমিট করতে চাচ্ছি। হ্যাঁ, অ্যান্টেনার মাধ্যমে আমি রেডিয়েট করবো মাইক্রোওয়েভ সিগন্যালটাকে, পাঠাবো আর কি। আমাদের মোবাইলেও তো অ্যান্টেনা থাকে, অ্যান্টেনা তো আমরা দেখেছি। তো তাহলে অ্যান্টেনাটারও তো একটা দৈর্ঘ্য আছে, ফিজিক্যাল লেন্থ। অ্যান্টেনারও তো একটা ফিজিক্যাল লেন্থ বা ফিজিক্যাল ডায়ামিটার কিছু একটা তো আছে। তো সেই অ্যান্টেনা লেন্থ হবে হচ্ছে এই যে ল্যামডাটা আমরা পেলাম, সিগন্যালের যে ল্যামডা, মেসেজ সিগন্যালের যে ল্যামডা,
অ্যান্টেনার লেন্থ হবে হচ্ছে গিয়ে মানে হতে হবে অ্যান্টেনার লেন্থ হতে হবে হচ্ছে এই ল্যামডার সমান অথবা λ/2 অথবা λ/4 এরকম এই রেঞ্জে। তার মানে এই অ্যান্টেনার লেন্থ হতে হবে হচ্ছে ধরেন অ্যান্টেনার লেন্থ যদি আমি λ/4ও ধরি, λ/4ও ধরলে 1/4 মানে 0.25 মিটার। 0.25 মিটার মানে কত বলুন তো? 1 মিটারে প্রায় 3 ফিটের একটু বেশি। তাহলে 3 ফিটকে 4 ভাগ যদি আমি করি কত আসবে? 0.75, তাই না? তাহলে মানে 0.8 ফুট আর কি। 3 ফিট যদি হয় 0.8 ফুট মানে প্রায় 1 ফিটে যদি আমি চিন্তা করি, তার মানে আমার অ্যান্টেনার লেন্থ লাগবে হচ্ছে প্রায় 1 ফিট। অ্যান্টেনার লেন্থ লাগবে হচ্ছে প্রায় 1 ফিট। তো এখন চিন্তা করে দেখেন 1 ফিট অ্যান্টেনা কিন্তু খুব একটা ছোট না। যে আমার মোবাইলের সাইজ কত? আমার মোবাইলের সাইজ ধরেন ম্যাক্সিমাম 6 ইঞ্চ। তো 6 ইঞ্চ হইলে ওটা 1/2 ফিট। আর আমি দেখতেছি আমার অ্যান্টেনার লেন্থ লাগবে হচ্ছে 1 ফিট। তাহলে ওই মোবাইলে অ্যান্টেনাটা থাকবে কিভাবে, তাই না? গোলমাল হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা যেটা করি ওই যে আমরা এখন মনে করেন এই মেসেজ সিগন্যালটা 300। আমার কথাটা কি বোঝা গেল আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা আবার একটুখানি বলি যে আমরা যে কোনো সিগন্যালকেই যখন ট্রান্সমিট করতে চাই, হ্যাঁ, অ্যান্টেনার থ্রুতে, তো সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সির সাথে তো আমরা তার ওয়েভ লেন্থটা পাবো, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য। তো সিগন্যালের ওয়েভ লেন্থের সাথে রিলেট করে অ্যান্টেনা লেন্থটা ফিক্স করা হয়। ঠিক আছে? তো অ্যান্টেনা লেন্থটা সিগন্যালের ওয়েভ লেন্থের সমান হতে হয়, অথবা তার অর্ধেক, অথবা তার 4/1 এরকম হতে হয়। তো ধরেন আমি 4/1 ধরলাম। 4/1 ধরলেও প্রায় আমি দেখতেছি যে আমি যদি এই 300 মেগাহার্টজের একটা সিগন্যালকে ট্রান্সমিট করতে চাই, আমার 1 ফিট লেন্থের একটা অ্যান্টেনা লাগে। এখন আমার ডিভাইসটা কি 1 ফিট লেন্থের কিনা এটাও তো একটা ইস্যু। আমার ডিভাইসটা তো ছোট অনেক, তাই না? আমার ডিভাইসটাই তো ছোট। কাজে আমি 1 ফিট লেন্থের অ্যান্টেনা দিয়ে পাঠাবো কিভাবে? সম্ভব না। এই জন্য যেটা করা হয় যে আমরা মডুলেট করি। মনে করেন এই 300 মেগাহার্টজের সিগন্যালকে না পাঠিয়ে আমি ধরেন এটাকে 300 গিগাহার্টজ বানালাম মডুলেট করে। ক্যারিয়ারটা এত হাই, মনে করেন এটাকে আমরা একটা ক্যারিয়ারের ভেতর দিয়ে দিয়ে দিলাম। এই মেসেজ সিগন্যালটাকে না দিয়ে আমরা এটাকে একটা ক্যারিয়ারের ভেতরে দিয়ে দিলাম। ক্যারিয়ারটার ফ্রিকোয়েন্সি মনে করেন 300 গিগাহার্টজ। তো 300 গিগাহার্টজ হলে তখন যদি আমি তার ওয়েভলেন্থ ক্যালকুলেট করা ট্রাই করি, ক্যারিয়ারটাকে তো আমি এখন তাহলে অ্যান্টেনা দিয়ে পাঠাবো, মেসেজটাকে পাঠাবো। তো তাহলে তার জন্য ল্যামডা কত আসবে? তার জন্য ল্যামডা আসবে এই লাইট স্পিড ডিভাইডেড বাই এই 310⁹। তাহলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 911। তাহলে 001 আসে বোধহয়, তাই না? 0.001 মিটার। তার মানে দেখেন ল্যামডার ভ্যালু কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো ল্যামডার ভ্যালু যদি অনেক ছোট হয়ে যায়, তাহলে এখন আমার অ্যান্টেনা লেন্থ অনেক ছোট হয়ে যাবে। আগে যা ছিল তার চাইতে ল্যামডার ভ্যালু এখন 1000 টাইমস ছোট হয়ে গেছে, তাই না? আগে আমার ল্যামডা ছিল 1 মিটার, তো এখন ল্যামডা হয়ে গেছে তার 1000 ভাগের 1 ভাগ, 1000 টাইমস ছোট। তাহলে আমার অ্যান্টেনা লেন্থও 1000 টাইমস ছোট লাগবে এখন। তার মানে আগে লাগতো 1 ফিট লেন্থের অ্যান্টেনা, এখন আমার অ্যান্টেনা লেন্থ লাগবে হচ্ছে 1 ফিটের 1000 টাইমস। মানে টাইমস তো না, মানে অ্যান্টেনা লেন্থ বাই 1000 টাইমস। মানে এখন আমার এটা লাগবে হচ্ছে 1 ফিটের, ধরেন এটা যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তো 1 ফিটকে 1000 ভাগ করলে ওটা তো অনেক ছোট একটা দৈর্ঘ্য। এইটাকে তো আমি চাইলে যে কোনো ডিভাইসে এরকম একটা অ্যান্টেনা বসাই দিতে পারবো, তাই না? আমি যে আচ্ছা আমি বারবার এল দিতেছি কেন, অ্যান্টেনাল কেন দিতেছি? সব অ্যান্টেনা। তাহলে অ্যান্টেনা লেন্থটা এখন 1000 টাইমস ছোট হয়ে গেছে। 1000 টাইমস ছোট হয়ে গেলে 1 ফিটের 1000 টাইমস মানে আসলে ছোট, মানে অনেক ছোট একটা সংখ্যা। এটাকে আমি আমার মোবাইলের ভিতর এরকম ছোট একটা অ্যান্টেনা তো বসাই দিতেই পারি, কোনো সমস্যা নেই। একটা পোর্টেবল বা ক্যারি করা যায় এরকম একটা ডিভাইসের ভিতর এরকম ছোট একটা লেন্থের অ্যান্টেনা তো বসিয়ে দিতেই পারি। ঠিক আছে? এইটাও একটা তার মানে মডুলেশনের ইম্পর্টেন্স, যে মেসেজ সিগন্যালটাকে যদি আমি ডিরেক্ট অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করতে চাইতাম,
অ্যান্টেনা লেন্থ হতে হতো অনেক বড়। এত বড় অ্যান্টেনা তো আমি ছোট ডিভাইসে বসাতে পারবো না। তো এই জন্য মেসেজ সিগন্যালটাকে আমরা ক্যারিয়ার দিয়ে মডুলেট করে নিই। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা যেহেতু অনেক হাই, কাজে অ্যান্টেনা লেন্থটা দেখা যায় অনেক ছোট চলে আসে। অনেক ছোট চলে আসলে তখন ওই জিনিসটাকে সুন্দরভাবে আমি একটা ছোট লেন্থের অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করাই দিতে পারি। ঠিক আছে, এটাও একটা একটা মোটিভেশন, এটা একটা ইম্পর্টেন্স মডুলেশন। আর আর কি ইম্পর্টেন্স আছে? আহ, আরেকটা ইম্পর্টেন্স বলতে পারি, অপারেটিং রেঞ্জ আমরা বাড়াতে পারি। হ্যাঁ, ওই অপারেটিং রেঞ্জ মানে যেটা যে বলছিলাম যে আমাদের সিগন্যালটা লং ডিস্টেন্স ট্রাভেল করবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল হবে আর কি। আমরা যদি হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিই, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিলে ওটা অনেক আহ, মানে ধরেন যেটা বলছিলাম, এই মেসেজ সিগন্যালটাকে যে পাঠাবো এটা তো লো ফ্রিকোয়েন্সি, সাধারণত লো ফ্রিকোয়েন্সি সিগন্যালে এনার্জি কম হয়, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে এনার্জি বেশি হয়। এনার্জি হচ্ছে, যদি লিখতে চাই, ই ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ। লিখতে চাই এইচ হচ্ছে কি আমাদের প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্ক কি সি ছিল প্লাঙ্কের বানানে, নাকি কে শুধু? সি ছিল বোধহয়, তাই না? ছিল আই গেস। প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে আপনি যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন সিগন্যালে, তাহলে সিগন্যালে এনার্জিও বাড়বে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যদি বাড়ান তাহলে সিগন্যালের এনার্জিও বাড়বে। তো এটাই হচ্ছে গিয়ে আর কি মোটিভেশন, যে আমাদের যে ক্যারিয়ার গুলো থাকে, ক্যারিয়ার গুলো হাই ফ্রিকোয়েন্সি হয়। ক্যারিয়ার গুলো হাই ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে তার এনার্জিও বেশি হয়, কাজে ওটা লং ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এই তো এগুলোই মোটামুটি যদি আমরা বলতে চাই আমাদের মডুলেশনের জন্য আমরা এগুলোই ব্যবহার করি। মানে মডুলেশন কেন করি সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের ইউটিলাইজেশন। আরেকটা আছে, এটা একটুখানি বলি। এটা বলে তারপরে শেষ করছি, তারপরে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে চলে যাবো আজকে। প্রপার ইউটিলাইজেশন অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। আচ্ছা, এটা কিরকম? এটা বোঝার খুব সহজ এক্সাম্পল আছে। ধরেন, আপনারা কি জানেন এই যে মোবাইল অপারেটররা আছে, যে গ্রামীণ ফোন বা আর কি আছে, এয়ারটেল বা রবি, যাই হোক না কেন, এরা যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড কেনে গভর্নমেন্টের কাছ থেকে, এটা জানেন? জি স্যার। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক অনেক টাকা দিয়ে কেনে। কেনে বলতে তাও কেনে না, সর্ট অফ লিজ নেয় আর কি, বা হায়ার করে। মানে মনে করেন গ্রামীণ ফোন হয়তো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড 5 বছরের জন্য সরকারের কাছ থেকে লিজ নিল। লিজ নেওয়া মানে ধরেন সর্ট অফ হায়ার করলো বা ভাড়া ভাড়া নিল আর কি, 5 বছর। ধরেন আমি এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। আমাদের যে মোবাইল কমিউনিকেশন হয়, তো ওই মোবাইল কমিউনিকেশন গুলো 900 মেগাহার্টজ এই রেঞ্জে হয়। জিএসএম 900 এরকম রেঞ্জে হয়, মানে ক্যারিয়ার সিগন্যাল গুলো 900 মেগাহার্টজ এরকম রেঞ্জে হয়, অথবা 1800 মেগাহার্টজ এরকম রেঞ্জে হয়, অথবা 21,000 মেগাহার্টজ এরকম রেঞ্জে হয়। হ্যাঁ, মানে আমরা মোবাইলে যে কথা বলি, মোবাইলে কথা বলার সময় যে ক্যারিয়ার সিগন্যাল গুলো ব্যবহার করা হয়, সেই ক্যারিয়ার সিগন্যাল গুলোর ফ্রিকোয়েন্সি এরকম রেঞ্জ হয়। এটাকে বলা হয় জিএসএম 900 বা জিএসএম 1800। হ্যাঁ, তো এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো, এগুলো কিন্তু ফিক্স। ফিক্সড মানে কেমন? যে মনে করেন জিপি হচ্ছে এই 900 মেগাহার্টজ এর রেঞ্জের ভেতরে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ড কিনেছে 5 মেগাহার্টজ, মনে করেন 920 থেকে 925 মেগাহার্টজ, এইটুকু অংশ গ্রামীণ ফোন কিনেছে, এটা ধরেন জিপির। হ্যাঁ, তারপরে ধরেন এটা হচ্ছে আহ, বাংলা লিঙ্কের। হ্যাঁ, বাংলা লিঙ্ক ধরেন কিনেছে 930 থেকে ধরেন 932 মেগাহার্টজ, এরা ধরেন এদিকে 2 মেগাহার্টজ। তারপরে ধরেন রবি হয়তো এখানে কিনেছে ধরেন 940 থেকে 945 মেগাহার্টজ। তো এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো, এগুলো কিন্তু খুব লিমিটেড। লিমিটেড মানে এই যে এখানে কিন্তু মাত্র 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি আছে, 920 থেকে 925।
আমরা যে ব্যান্ডউইডথের হিসাব করতেছিলাম না, ব্যান্ডউইডথের হিসাব করলে এখানে কিন্তু মাত্র পাঁচ পাঁচ মেগাহার্টজ ব্যান্ডউইডথ। এই 5 মেগাহার্টজ ব্যান্ডউইডথের জন্য কোটি কোটি টাকা দেওয়া লাগে। হ্যাঁ, ধরেন এই যে বিদেশি কোম্পানিগুলো যে বাংলাদেশে এসে ইয়ে করতেছে মোবাইল কমিউনিকেশনের জন্য, যেই এটা তো সর্ট অফ ওদের বিজনেস, তাই না? এটা তো আর চ্যারিটি না। আর বাংলাদেশের মোবাইল হচ্ছে টেলিটক, তো টেলিটকের হিসাব বাদ দিলে আর যেই কয়টা আছে সবাই তো আলটিমেটলি এখানে ব্যবসা করতেই আসছে। এবং আপনারা জেনে থাকবেন যে এইসব মোবাইল কোম্পানিগুলো হাইয়েস্ট ট্যাক্স পেয়ারদের মধ্যে একটা, ঠিক আছে? মানে সরকারকে যে ট্যাক্স দেয় এরা এরা হচ্ছে ম্যাক্সিমাম ট্যাক্স পেয়ারের ভিতর পড়ে, মানে এদের ইনকাম এত বেশি, এদের প্রফিট এত বেশি, এরা এত টাকা আমাদের দেশ থেকে নিয়ে যাইতেছে যে এরা আসলে হাইয়েস্ট ট্যাক্স পেয়ারের ভিতর পড়ে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই মাত্র 5 মেগাহার্টজ যে ফ্রিকোয়েন্সি, এইটারই কিন্তু অনেক দাম। জিপি মাত্র ধরেন 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি কিনছে, এটা ধরেন 5 বছরের জন্য কিনছে, 5 বছরের জন্য লিজ নিছে আর কি, 5 ইয়ার্স জন্য লিজ নিছে। ধরেন টাকার অ্যামাউন্ট গুলো কেমন আমারও খুব একটা ভালো আইডিয়া নেই, কথার কথা ধরেন এটা ও ধরেন 20,000 কোটি টাকা ধরেন দিল। হ্যাঁ, আমি জানি না টাকার অ্যামাউন্ট গুলো কেমন, আমি র্যান্ডম সংখ্যা বলতেছি, হ্যাঁ? কথার কথা 5 বছরের জন্য সে হয়তো দিল, এত বেশি না হয়তো, আমি অনেক উইয়ার্ড কথা বললাম হয়তো, বললাম তারপরও। তারপর বাংলা লিঙ্ক ধরেন এখানে মাত্র 2 মেগাহার্টজ কিনতেছে, তো এটাও সে হয়তো 5 বছরের জন্য কিনছে, কিছু একটা টাকা দিয়েছে হয়তো, এরকম সবাই তো কিনতেছে। ও ধরেন 5 মেগাহার্টজ কিনছে এখানে, 5 বছর কিছু একটা টাকা দিছে। তো ইম্পর্টেন্ট কথা আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কিন্তু খুব লিমিটেড। মানে আপনার কাছে মনে হতে পারে যে যেই ফ্রিকোয়েন্সিতে খুশি আমি পাঠাবো, কার কি আসে যায়, তাই না? আপনার কাছে তো মনে হতে পারে যে আমি এই যে মানুষের কথা ভয়েস যে ট্রান্সমিট করব, আমরা যেই ফ্রিকোয়েন্সি খুশি আমি পাঠাবো, কি আসে যায়। কিন্তু ওটা আসলে ওভাবে হয় না, যেরকম খুশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো যায়। এই যে 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড কিনেছে জিপি, ও যদি একটা কল এস্টাবলিশ করতে চায়, মানে একটা কল আর কি কানেক্ট করতে চায়, ওকে এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভেতরেই কাজ করতে হবে। এর বাইরে যদি কোনো ফ্রিকোয়েন্সি ও ইউজ করে, ওটা হবে হচ্ছে ইলিগাল। ঠিক আছে? দুই সমস্যা, 1 নম্বর সমস্যা হচ্ছে এটা ইলিগাল, যে এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের বাইরে জিপি কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে এইসব ফ্রিকোয়েন্সি ব্যান্ডের বাইরে ফ্রিকোয়েন্সি ইউজ করলে ডিভাইস গুলো কম্প্যাটিবল না, মানে আমাদের মোবাইল ডিভাইস গুলো যে বানানো হয়েছে এদেরও তো একটা কম্প্যাটিবিলিটি আছে। কম্প্যাটিবিলিটি মানে আমি যে কোনো রেঞ্জের ফ্রিকোয়েন্সি দিলেই যে মোবাইলটা কাজ করবে তা তো না, তাই না? সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভেতরে ডিভাইসটা কাজ করবে। কাজেই দুইটা ইস্যু, এক হচ্ছে লিগাল কিনা, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে কম্প্যাটিবিলিটি। তো এইসব চিন্তা করে আমরা আসলে যে কোনো রেঞ্জের ফ্রিকোয়েন্সি পাঠাতে পারি না, যে কোনো রেঞ্জের ফ্রিকোয়েন্সি দিয়ে কমিউনিকেশন করতে পারি না। আমাদের কমিউনিকেশনের জন্য একটা খুব লিমিটেড ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, থাকে আর কি। যেমন যে জিপির জন্য ধরেন মাত্র এই 5 মেগাহার্টজ। হ্যাঁ, তাহলে এই 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে তোকে প্রপারলি ইউজ করতে হবে, তাই না? এর ভেতরে ওর যত কাস্টমার আছে সেই কাস্টমারদেরকে এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভেতরেই সার্ভ করতে হবে, তাই না? বা বাংলা লিংকের যতটুকু আছে, কারণ ওদের এইসব রেঞ্জেও থাকে। 1800, মানে 1800 মেগাহার্টজ এর এখানেও ওদের ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে, বা 2100 এর ভেতরেও ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে। তো তাহলে যেটা মানে মোদ্দা কথা আমি বলতে চাচ্ছি যে জিনিস আসলে বেশি নাই, জিনিস আছে খুব লিমিটেড, রিসোর্সটা আসলে খুব লিমিটেড। তো রিসোর্স যদি খুব লিমিটেড হয়, তো রিসোর্সটা প্রপার ইউটিলাইজ করতে হয়। তো সেই সব ক্ষেত্রে আমরা মডুলেশন ইউজ করি। তাহলে যে গ্রামীণ ফোন যখন একটা সিগন্যাল ট্রান্সমিট করবে, তাকে তো মেক শিওর করতে হবে যে সিগন্যালটা এই রেঞ্জের ভেতরে থাকে। কাজেই ও ঠিক সেইভাবেই মডুলেশন করবে, ওর যে ক্যারিয়ার সিগন্যাল গুলো এই রেঞ্জের ভেতরে থাকে। বাংলা লিঙ্ক যখন একটা সিগন্যালকে ট্রান্সমিট করার ট্রাই করবে, ওর ক্যারিয়ার রেঞ্জ গুলো এই ফ্রিকোয়েন্সি গুলো এই রেঞ্জের ভেতরে থাকে, রাখতে হবে ওকে। ঠিক আছে? কাজেই এইটাও হচ্ছে আমাদের মডুলেশনের একটা ইম্পর্টেন্স, যে আমাদের যে অ্যাভেইলেবল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে, এই অ্যাভেইলেবল ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য আমাদের মডুলেশন করতে হয়। ঠিক আছে?
যেটা বলতেছিলাম যে আমার ভয়েস তো মাত্র হচ্ছে কত ভয়েস হচ্ছে 300 হার্টজ থেকে 3400 হার্টজ। তো এই জিনিসকে তো আমি তাহলে তো এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভেতরে ফেলতে যদি আমি চাই, এই যে 920 থেকে 925, তাহলে আমার ক্যারিয়ার লাগবে এরকম। তাহলে এই জিনিসটাকে আমি এমন একটা ক্যারিয়ারের ভেতরে দিব, গ্রামীণ ফোন যদি আর কি আমার এই ভয়েসটাকে পাঠাতে চায়, সে ধরেন 922 মেগাহার্টজ এর একটা ক্যারিয়ার দিল আর কি। 922 মেগাহার্টজ এর একটা ক্যারিয়ার দিয়ে ক্যারিয়ারের উপর আমার এই ভয়েসটাকে চাপিয়ে দিল। আমার ভয়েসটা তারপর সুন্দর মতন চলে গেল, যে আপনার ডিভাইসে পৌঁছালো, যে আবার ওটা আবার ডিমডুলেট হয়ে ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন। ঠিক আছে? এইটা হচ্ছে একটা, বা এটার আরো আরো একটা সহজ এক্সাম্পল দিতে পারি। আমাদের রেডিও চ্যানেল গুলো যে আছে তারাও কিন্তু সার্টেন ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করে। যে আগের দিনে আমি একটু একটু বলতেছিলাম, ওগুলো কিন্তু স্পেসিফাই করা। যেমন রেডিও ট্যুর এর জন্য আমরা হচ্ছে 88, কত রেডিও ট্যুরে কত ছিল 89.6 বোধহয় বা কিছু একটা, ফুর্তি ছিল বোধহয় 88.4। তো ধরেন যদি রেডিও ফুর্তির জন্য অ্যাসাইন ফ্রিকোয়েন্সি ব্যান্ড হয় 88.0, এগুলো কিন্তু মেগাহার্টজ এ আবার। হ্যাঁ? তার মানে ধরেন একজন আরজে যখন কথা বলতেছে, তো তার কথাটা নিয়ে 88 মেগাহার্টজ এর একটা ক্যারিয়ারের উপর চড়িয়ে দিয়ে পাঠানো হচ্ছে আসলে। হ্যাঁ, একজন আরজে যখন কথা বলতেছে, রেডিও তো আমরা তো খালি শুনি, আমরা তো আর বলি না রেডিও। রেডিও তো জাস্ট ওয়ান ডিরেকশনাল কমিউনিকেশন। আমরা খালি শুনি, বলার সুযোগ নাই আরকি কোনো। তো আরজের ভয়েসও তো এই রেঞ্জের ভেতর, ফ্রিকোয়েন্সি তো এই রেঞ্জের ভেতর। তো তার ফ্রিকোয়েন্সিটাকেও আমরা এই যে ফুর্তির ক্ষেত্রে এই ক্যারিয়ার ইউজ করতেছি। এই ক্যারিয়ারের ভিতর চড়িয়ে দিয়ে তারপরে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছি, বাতাসের ওই সিগন্যালটাকে পাঠিয়ে দিচ্ছি। তো যে যখন রেডিও শুনতেছে, সে তখন এই 88 মেগাহার্টজ টা টিউন করলে তখন সে সেটা শুনতে পারে। ঠিক আছে? কাজে এইটাও একটা ইম্পোর্টেন্ট ব্যাপার যে আমাদের যে এভেইলেবল ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আছে, এটা আসলে আনলিমিটেড না। হ্যাঁ? এটা আসলে আনলিমিটেড না। এটা আসলে খুব লিমিটেড একটা রিসোর্স। কাজে এই লিমিটেড রিসোর্সটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতে হয় আমাদের। এইজন্য আমরা মডুলেশন করি। ঠিক আছে? এই মডুলেশনে আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গুলো ওইভাবে করেই সেট করি। ঠিক আছে? ওকে। আই গেস মডুলেশন কেন করতে হবে এই ব্যাপারে আমরা কনভিন্সড। তাই না? মডুলেশন আসলে আমরা বুঝতেছি যে এটা আসলে অনেক ইম্পোর্টেন্ট। তাই না? নাকি কি মনে হয় আপনাদের? একটু, একটু এখন তো মনে হচ্ছে না আসলে মডুলেশন করা দরকার। তাই না? নাকি করা দরকার না? জি স্যার। সেটাই, সেটাই। মডুলেশন করা দরকার এবং টু বি অনেস্ট সব সিগন্যালই মডুলেশন করেই পাঠানো হয় অধিকাংশ ক্ষেত্রে। যেটা ওই যে বলছিলাম আমাদের ট্রান্সমিশন ২ রকম হতে পারে। আ বেস ব্যান্ড হতে পারে বা পাস ব্যান্ড। বেস ব্যান্ড ট্রান্সমিশন আসলে খুব কম। বেস ব্যান্ডটা বলছিলাম উইথআউট মডুলেশন। তো উইথআউট মডুলেশন আসলে খুব কম ব্যবহার করা হয়। করা হয় না তা না, কিন্তু খুব কম। অধিকাংশ ক্ষেত্রেই মডুলেশন করেই সিগন্যালটাকে পাঠানো হয়। ক্যারিয়ার মডুলেশন করেই সিগন্যালকে পাঠানো হয়। পাস ব্যান্ড ট্রান্সমিশন বলতেছি বা ক্যারিয়ার মডুলেশন বলতেছি। ঠিক আছে? এটাই মোস্টলি ইউজড। ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখবো তাহলে মডুলেশন সম্পর্কে আমরা কনভিন্সড যে হ্যাঁ, এটা না করলে আমাদের জীবন অচল। তাহলে এখন যে আমি মডুলেশন করব, কি টাইপের মডুলেশন করা যায় সেটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ? এই কোর্সে আমরা মূলত ভিন্ন, ভিন্ন মডুলেশন টেকনিকই জানবো। যদি আমি একদম এক ওয়ার্ডে বলতে চাই, এই কোর্সে আমরা মডুলেশন সম্পর্কে জানবো। হ্যাঁ? ভিন্ন, ভিন্ন অনেক রকম টেকনিক আছে। সেই ভিন্ন, ভিন্ন টেকনিক গুলো। তো মডুলেশনকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। যদি আমরা ভাগ করতে চাই, মডুলেশনকে ২ ভাগে ভাগ করলে একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, অ্যানালগ সিগন্যালকে আমরা যখন মডুলেট করব। আরেকটা হচ্ছে ডিজিটাল মডুলেশন। আমরা অ্যানালগ ডিজিটাল সম্পর্কে পড়েছিলাম। এক্সাম্পল দেওয়ার ট্রাই করেছিলাম কিছুটা। একটা হচ্ছে অ্যানালগ মডুলেশন, আরেকটা হচ্ছে আ আ বা অ্যানালগ মডুলেশন না বলে অ্যানালগ, আচ্ছা অ্যানালগই বলতে পারি। ডিজিটাল মডুলেশন। আ আচ্ছা আরেক রকম আছে। আচ্ছা ওটাকেও আমরা একটু রাখতে পারি। ওটা একটু অন্যরকম। ওটা সম্পর্কে আমরা আসলে পড়ব না। আচ্ছা ওটাকে আমরা রাখি। আমরা মূলত অ্যানালগ আর ডিজিটাল মডুলেশন সম্পর্কে পড়ব। অ্যানালগ মডুলেশন, ডিজিটাল মডুলেশন, আরেকটা হচ্ছে পালস মডুলেশন। হ্যাঁ? পালস মডুলেশন সম্পর্কে আমরা অতটা পড়ব না। দেখব না, আমরা একটু পরিচয় হওয়ার সুযোগ থাকলে পরিচয় হব। তবে মূলত আমাদের ফোকাস থাকবে
অ্যানালগ মডুলেশনের ক্ষেত্রে আর হচ্ছে ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে। তো আজকে থেকে আমাদের ডিসকাশন শুরু হবে হচ্ছে অ্যানালগ মডুলেশন। ঠিক আছে? তো অ্যানালগ মডুলেশন কি কি টাইপের হতে পারে সেটা যদি আমরা একটু চিন্তা করি, অ্যানালগ মডুলেশন হতে পারে বেশ কয়েক রকম। হ্যাঁ, ধরেন অ্যানালগ মডুলেশনের একটা নাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। আমরা প্রথম যেটা দিয়ে শুরু করবো, হ্যাঁ, এএম। এটা নিয়ে আমরা মোটামুটি বেশ ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যামপ্লিটিউড মডুলেশন। তারপরে আমাদের আছে হচ্ছে ফেজ মডুলেশন। ফেজ মডুলেশনটাকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, একটা ফ্রিকোয়েন্সি আর আচ্ছা না অ্যাঙ্গেল মডুলেশন। একটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন, এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। অ্যাঙ্গেল মডুলেশনটার ভেতর দুই রকম থাকে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি অ্যামপ্লিটিউড মডুলেশনের এক্সপেরিমেন্ট করে ফেলেছেন নাকি 342 তে করেছেন নাকি না? ডিএসবি এসসি বা ডিএসবি ডাব্লিউসি এই টাইপের। স্যার এলএসবি এমএসবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি স্যার, করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা ওগুলোই দেখবো, ওগুলোই আসলে আমরা দেখবো ভালো মতো ইনশাআল্লাহ। ওকে। তো এই অ্যাঙ্গেল মডুলেশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন, এগুলো আমরা দেখবো। তো অ্যানালগে মোটামুটি এই টাইপেরই, হ্যাঁ, যদি আমি বলতে চাই। আর ডিজিটালের ক্ষেত্রে এই সেম টাইপের জিনিসপত্রই ব্যবহার করা হয় একটু ভিন্ন ভিন্ন নাম দিয়ে। ওটা হচ্ছে অ্যামপ্লিটিউড শিফট কি, মানে আইডিয়াটা সেম টাইপেরই থাকবে। আমরা যদি অ্যানালগের গুলো বুঝি, ডিজিটাল গুলো বোঝা একদমই সোজা। ডিজিটালের স্কিম গুলো আরো সোজা কম্পারেটিভ এবং মজার অ্যানালগের চাইতে। ঠিক আছে? এটা অ্যামপ্লিটিউড শিফট কিং বলা হয়, এএসকে বলা হয়, এএসকে, বা হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফট কিং। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি শিফট কিং বা এটাকে এফএসকে বলা হয়। ওরকম ফেজ শিফট কিং আছে। এখানে যেমন আমাদের ফ্রিকোয়েন্সি, এখানে যেমন ফেজ আছে, তো ওখানে এরকম ফ্রিকোয়েন্সি শিফট কিং, ফেজ শিফট কিং, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, পিএসকে। আচ্ছা, আর পালস মডুলেশন যেটা আছে, আচ্ছা আরেকটুখানি বলি যে অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা বলছিলাম এটাকে বলা হয় হচ্ছে এম। শর্টকাটে আমরা এটাকে অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করি, এম শব্দটা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মডুলেশনকে আমরা বলি হচ্ছে এফএম, আর ফেজ মডুলেশন আমরা বলি পিএম। হ্যাঁ, এগুলো খুব খুব ফ্রিকোয়েন্টলি এগুলো আমরা ইউজ করি, এম, এফএম, পিএম, মানে আমরা পুরো শব্দটা না বলে এরকম ছোট করে বলে ফেলি, খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি আমরা। আচ্ছা, পালস মডুলেশনের ক্ষেত্রেও বেশ কয়েক রকম আছে, আমরা পালস মডুলেশন অতটা জানবো না। আহ, একটা ইম্পর্টেন্ট আছে, যেটা আমরা দেখবো পালস কোড মডুলেশন, ওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যদিও ওটা ডিজিটালের ভেতরেই পড়ে প্রায়। আচ্ছা, একটা হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, এটাকে আমরা বলি পিএএম। এটা ইম্পর্টেন্ট, এটা আমরা কিছুটা দেখবো। আর মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখবো সেটা হচ্ছে পালস কোড মডুলেশন, পিসিএম। ঠিক আছে, এই পিসিএমটা আমরা বেশ বেশ অনেক খানিকটা দেখবো। পালস কোড মডুলেশন আমাদের কোর্সের একটা বড় পোর্শন। আর এরপরে পালস উইড মডুলেশন আছে, এরকম আরো বেশ কিছু মডুলেশন আছে আর কি। হ্যাঁ, ওগুলো আমরা অতটা হয়তো ডিসকাস করবো না, মোটামুটি এরকমই। তো যাই হোক, আপাতত এত নাম নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে শুরু করবো। তো আজকে হচ্ছে আমরা আমরা শুরু করবো হচ্ছে অ্যানালগ মডুলেশন থেকে। অ্যানালগ মডুলেশন থেকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে শুরু করবো। ঠিক আছে, অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা দেখবো। হোপফুলি আপনাদের মিডে অ্যামপ্লিটিউড মডুলেশন থাকবে, অ্যামপ্লিটিউড মডুলেশন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। চেষ্টা করবো ওই পর্যন্ত কভার করে ফেলা। আমি তো আপনাদের আরো 4টা ক্লাস পাবো, তাই না? পাবো না ইনশাল্লাহ? আপনাদের মিড জানি কবে বলেছিলেন? আমার 15 তারিখ বলেছিলেন। উম, 1, 2, 3, 4টা ক্লাস হোপফুলি আমি পাবো তো ইনশাল্লাহ। তো 4টা ক্লাস পেলে দেখি অ্যামপ্লিটিউড মডুলেশনটা কভার করে ফেলা ট্রাই করি। অ্যামপ্লিটিউড মডুলেশন ইম্পর্টেন্ট, বেশ ভালো, বেশ ভালো জিনিস, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, ভালো জিনিস। ওকে, তাহলে আমাদের আলোচনা শুরু হচ্ছে এখান থেকে। হ্যাঁ, আজকে থেকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে ঢুকে গেলাম। ওকে, তো কি জিনিস অ্যামপ্লিটিউড মডুলেশন?
কেউ গেস করতে পারেন? বলেন তো দেখি, যে কোনো আইডিয়া বলেন, যে কোনো কিছু মনে হলে বলতে পারেন। কি হতে পারে এটা? অ্যামপ্লিটিউড শব্দটা তো দেখা যাচ্ছে, তাই না? মানে স্যার তরঙ্গের বিস্তারটাকে আমরা মডেলেট করি। আরেকবার একটু বলেন কাইন্ডলি। আমরা মানে হ্যাঁ, মানে আমরা স্যার সিগন্যালের যে বিস্তারটা আছে মানে স্যার অ্যামপ্লিটিউডটাকে মডুলেট করব। এক্স্যাক্টলি আমরা আসলে এই কাজটাই করবো। আমাদের যে ক্যারিয়ার সিগন্যালটা যে আছে, এই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে আমরা মডুলেশন করব, মানে অ্যামপ্লিটিউডটাকে চেঞ্জ করে দিব। অ্যামপ্লিটিউড মডুলেশনের যদি আমি সহজ মানে একদম বলতে চাই, মডুলেশন মানে তো ছিল ক্যারিয়ার কে মডুলেট করা, তাই না? ক্যারিয়ার সিগন্যালটাকে চেঞ্জ করে দেওয়া। তো আমরা ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কে মডুলেট করব, ঠিক আছে? দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার উইল বি মডুলেটেড। উইল বি মডুলেটেড, উইল বি চেঞ্জড আর কি, যদি আমি সহজভাবে বলতে চাই। চেঞ্জ মানেই আসলে মডুলেটেড, চেঞ্জ শব্দটা মানেই মডুলেট করা। উইল বি চেঞ্জড বা মডুলেটেড, ঠিক আছে? তো এই কিরকম এই ছবি টবি আছে এখানে, বেশ সুন্দর। আমি একটু আঁকার ট্রাই করবো। তো এই অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের ৩ রকম মডুলেশন আমরা মূলত পাই। একটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার, হ্যাঁ, একটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, আর একটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। আচ্ছা, তাহলে যদি আমি ভাগ করার ট্রাই করি, আহ, এই যে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন আছে, এখানে ডাবল সাইড ব্যান্ডের অনেকগুলো আছে। ডাবল সাইড ব্যান্ডের গুলো আমরা দেখবো, তারপরে সিঙ্গেল সাইড ব্যান্ডের গুলো দেখবো। তো ধরেন অ্যামপ্লিটিউড মডুলেশন যদি আমরা ক্লাসিফাই করতে চাই, এটাকে ক্লাসিফাই করলে আমরা পাবো হচ্ছে ফার্স্টে ডাবল সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড মানে কি, ওগুলোতে আমরা আসবো, অসুবিধা। সাইড ব্যান্ড মানে আসলে যে ফ্রিকোয়েন্সি আমরা যে দেখেছিলাম, আলটিমেটলি ফ্রিকোয়েন্সি। ডাবল সাইড ব্যান্ড, সিঙ্গেল সাইড ব্যান্ড, আরেকটা আছে ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। ডাবল সাইড ব্যান্ড মডুলেশন একটা বললাম, আরেকটা হচ্ছে গিয়ে সিঙ্গেল সাইড ব্যান্ড, এগুলো সবই অ্যামপ্লিটিউড মডুলেশনের ভেতরে, হ্যাঁ। আর এটা হচ্ছে ভেস্টিজিয়াল। তো এগুলোর ভেতর মূলত আমরা ডাবল সাইড ব্যান্ড আর সিঙ্গেল সাইড ব্যান্ডই পড়বো। ডাবল সাইড ব্যান্ডের ভেতর এটাকে আবার ৩ ভাগে আমরা ভাগ করতে পারি চাইলে। ডিএসবি উইথ ক্যারিয়ার, সাপ্রেসড ক্যারিয়ার, আর এটা হচ্ছে রিডিউসড ক্যারিয়ার, হ্যাঁ। এটাকে আমরা বলি হচ্ছে ডিএসবি। এই পুরো জিনিসটা এএম এর ভিতর, অ্যামপ্লিটিউড মডুলেশনের ভিতর, এটা হচ্ছে ডিএসবি। এটাকে আমরা বলি হচ্ছে এসএসবি, আর এটাকে আমরা বলি ভিএসবি, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড, ঠিক আছে? আরেক রকম আছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, ওটা আমরা এখানে আপাতত রাখতেছি। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন বিভিন্ন রকম। কিউএএম বলতে একটা জিনিস আছে, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। ওটা আমরা আপাতত এখানে ডিসকাস করতেছি না, হ্যাঁ, ওটা আপাতত থাকবে। তো এই ডাবল সাইড ব্যান্ডকেও ভাগ ভাগ করা যায়। এটাকে যদি আমরা ভাগ ভাগ করার ট্রাই করি, লাইনটা সোজা হচ্ছে না কেন, সরি। তো এইখানে আমরা একটা পাই হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ডিএসবি ডাব্লিউসি। ডাব্লিউসি মানে হচ্ছে উইথ ক্যারিয়ার, হ্যাঁ। দেখবো আমরা, তখন এখানে আমরা ক্যারিয়ারটাকেও রাখবো, ক্যারিয়ার সহ আমরা পাঠাবো আর কি, হ্যাঁ, ক্যারিয়ারটাও থাকবে আমাদের। আরেকটা হচ্ছে গিয়ে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, এসসি। এসসি মানে হচ্ছে ক্যারিয়ার সাপ্রেসড, সাপ্রেসড মানে ক্যারিয়ারটাকে আমরা যেতে দিব, সাপ্রেস করে দিব। আর আরেকটা হচ্ছে গিয়ে ডাবল সাইড ব্যান্ড রিডিউস ক্যারিয়ার।
ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের যদি বলতে চাই ডিএসবির ভেতর। হ্যাঁ, তো এসএসবির ভেতর ওরকম আছে। এসএসবির ভেতর হচ্ছে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার আর হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। ঠিক আছে, এখানে আমাদের থাকবে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার আর হচ্ছে সরি সিঙ্গেল সাইড ব্যান্ড, এটা এসএসবি, সরি সিঙ্গেল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার আর হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। হ্যাঁ, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ডে অত কিছু আমরা দেখবো না, অল্প কিছু হয়তো দেখবো। ওকে, তো আমরা শুরু করবো হচ্ছে এই ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার। একদম সোজা, এই জিনিসপত্রগুলো একদম সোজা, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ। আর কিছু আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসও দেখবো। হ্যাঁ, কিছু টুকটাক ডিরাইভেশন, এই সবগুলোতে আমাদের কিছু ছবি থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল পার্ট থাকবে, মানে ডিরাইভেশন টাইপের পার্ট থাকবে, আর তো ম্যাথ থাকবেই টুকটাক। হ্যাঁ, আচ্ছা, তো ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ারটা আজকে একটু শুরু করি, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ এখান থেকে কন্টিনিউ করবো আবার। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে শুরু করতেছি। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনের ভেতর যে ডিএসবি ছিল ডাবল সাইড ব্যান্ড, তার ভেতর ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার দিয়ে আমরা শুরু করতেছি। আচ্ছা, তো এটা কেমন হবে একটু শুরু করি, আর আমাকে একটু 5টা মিনিট টাইম। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা চাইলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারেন, যেহেতু 9:20 অলরেডি বাজে। আপনারা একটু চ্যাট বক্সে আপনাদের আইডিটা কাইন্ডলি লিখে দেন, ঠিক আছে? আর আমি একটু 5 মিনিট টাইম নিচ্ছি আর একটু। আচ্ছা, তো আচ্ছা, আরেকটু ব্যাপার নিয়ে ডিসকাস করে নিই। আপনাদের তো নেক্সট বুধবারে বলছি পরীক্ষা, তাই না? তো বুধবারের পরীক্ষার জন্য যে যেমন বলেছিলাম ওরকম ছোটখাটো ম্যাথ থাকবে আর ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। আর আমরা হয়তো ধরেন 8:30টার দিকে নিলাম, একটু অল্প সময় পড়ালাম, পড়িয়ে ধরেন 8:30টার দিকে নিলাম, নিয়ে আচ্ছা, এমন বিকালে কি আপনারা দিতে পারেন নাকি না? বিকালে দিলে অসুবিধা হবে না? আমি তাহলে ক্লাসটাতে অকুপাই করতে চাচ্ছিলাম। আপনারা সবাই কি বিকালে দিতে পারবেন? ধরেন 5টায় যদি দিই, স্যার অসুবিধা? আমাদের অফলাইন ল্যাব আছে 2টা থেকে 5টা। 2টা থেকে 5টা, আচ্ছা। আহ, যদি আমি শুক্রবার নিয়ে আপনারা দিবেন নাকি না প্যারা হবে? স্যার হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, জি স্যার, দেওয়া যাবে। জি তাহলে স্যার, শুক্রবার বেটার হয়। আচ্ছা, শুক্রবার দুপুরের দিকে দিবেন। মানে আমি চাচ্ছিলাম ক্লাসটা অকুপাই না করতে, আমি একটু ক্লাসটা ধরেন পারলে পুরোটা নিই, তাইলে কি সুবিধা তাই হতো। সন্ধ্যার পর নিলে আর কি। সন্ধ্যার পর? সন্ধ্যার পর তো দেরি হয়ে যায় না, মানে কি 5টার পরে ওরকম বলতে চাচ্ছেন? স্যার শুক্রবার ফ্রাইডে দুপুরে প্রবলেম নিলে নেই, স্যার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু অন্য ডে সন্ধ্যার আগে আমাদের ক্লাস থাকে তো। আচ্ছা আচ্ছা, উম, শুক্রবার স্যার শুক্রবার মাগরিবের পরে নেন। মাগরিবের পর? মাগরিব এখন কয়টা হয়? 6টার পর পর, হয়তো 6টার কাছাকাছি প্রায়। সাড়ে জি স্যার। ছয়টায় দিবেন? 6:30? জি স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, উম, শুক্রবার আচ্ছা থাক, দেখি ওয়েডনেসডে থাক। শুক্রবার দিলে আবার আপনাদের একটা ছুটির দিন, মাটি করতে চাই না। আচ্ছা দেখি। স্যার আপনি যদি ওয়েনসডে বা থার্সডে এনি টাইম নিতে চান, আমাদের হচ্ছে অনেকেরই বিকালের দিকে ল্যাবটা শেষ হয়ে যায়, সন্ধ্যার পরে নিলে অলমোস্ট সবারই ফ্রি থাকে, আনলেস যদি অন্য কোনো কাজ থেকে থাকে আর কি। আচ্ছা, থার্সডে তাহলে বিকালের পর দিতে পারেন? থার্সডে 6:30 বা 7টা। আমি শুক্রবার দিনটা হাত দিতে যাচ্ছি না, শুক্রবার যেহেতু অলরেডি ছুটির দিন, আপনাদের ছুটির দিনে প্যারা দিতে চাই না। থার্সডে 6:30টায় যদি নিই, 6:30 বা 7টা। জি স্যার, জি দেওয়া স্যার, যাবে। প্রবলেম জি নেই। স্যার, দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থার্সডে আমি পোস্ট করে দিব না ক্লাস। হ্যাঁ, থার্সডে আমরা 7টার দিকে নিতে পারি। আপনাদের খুব বড় সময়ের পরীক্ষা না, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। হ্যাঁ, কাজে টেনশনের কিছু নাই। মাগরিব তো 6টায়, তো 6:30 7টা মাগরিব পড়ে টোরে একটু পড়ালেখা করে পরীক্ষা দিলে সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি পোস্ট করে দিব ক্লাসগুলো। তাহলে মানে আমি আমার ক্লাসগুলো অকুপাই করতে চাচ্ছি না পরীক্ষা নিয়ে, কারণ আমার ক্লাসগুলো নেওয়া দরকার। নাহলে এমনি একটু আমার কাছে মনে হচ্ছে পিছায় আছি, আমাকে একটু টানতে হবে দ্রুত আর কি। ওকে, তো আমরা হচ্ছে আজকে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার দিয়ে শুরু করবো। হ্যাঁ, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার। উইথ ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মডুলেশন আর কি, আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন আছি।
তো এই নাম শুনেই তো বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল আগে বুঝতে হবে যে ডাবল সাইড ব্যান্ড বলতে আমরা কি বুঝি। ডাবল সাইড ব্যান্ড বলতে আমরা বুঝি হচ্ছে sorry, ডাবল সাইড ব্যান্ড বলতে আমরা বুঝি, আমরা একটু যদি আগে আমাদের ওই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম গুলো দেখি, আপনাদেরকে আমি একটা জিনিস একটু দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম গুলো আমি দেখাচ্ছিলাম না, যে কই জানি আঁকতেছিলাম, হ্যাঁ এইখানে হচ্ছে আমরা কি দেখতেছিলাম, ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলোর ছবি দেখতেছিলাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম যখন আমরা আঁকাচ্ছিলাম, আমরা পজিটিভ সাইডে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাই আর নেগেটিভ সাইডে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাই, তাই না? এরকম আমরা দেখতেছিলাম। তো ধরেন এইটা ডাবল সাইড ব্যান্ড না, এইটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ডাবল সাইড ব্যান্ড না। ডাবল সাইড ব্যান্ড বলতে আমাদের সিগন্যালটা যে থাকবে, সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মানে এই পজিটিভ পোর্শন নেগেটিভ পোর্শন দুইটাকে আমরা একসাথে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড বলি। মানে এই পার্টটাকে বলি হচ্ছে আমরা ইউএসবি, হ্যাঁ, যদি আমি বলতে চাই এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ইউএসবি বা আপার সাইড ব্যান্ড। দুইটাকে একসাথে মিলে আমরা ডাবল সাইড ব্যান্ড, এটাকে বলি হচ্ছে আমরা এলএসবি, লোয়ার সাইড। আচ্ছা আমি এগুলো একটু ওইখানেই আঁকি, ছবিগুলো আমি ওইখানেই আঁকি, ওখানে আঁকলে ভালো হবে। এখানে আঁকি আমাদের যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম গুলো থাকে, এই স্পেকট্রাম গুলো আমরা কিভাবে পাই? স্পেকট্রাম গুলো পাই হচ্ছে যেটা বলতেছিলাম, আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবো তখন। তো আমাদের ধরেন মেসেজ সিগন্যালটা আছে, হ্যাঁ, আজকে একটু ডাবল সেগমেন্টের আইডিয়াটা দিই, তারপরে ছেড়ে দিচ্ছি, আর বেশি করে না। আমাদের যে মেসেজ সিগন্যালটা আছে এটাকে যদি আমরা ফুরিয়ার করি, ফুরিয়ার করলে আমরা তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা পাই। ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখতে, বা আমরা ম্যাগনিটিউড স্পেকট্রাম যেটাকে বলি আর কি। আপনারা কি এবার 343 ও করতেছেন কেউ? আছেন এমন? অনেক সময় তো দেখি 343 341 একসাথে করে অনেকে। জি জি স্যার স্যার। করছি। ওকে, তো ওইখানেও জি আই স্যার। গেস এরকম টাইপের জিনিসপত্র দেখার কথা হয়তো, জানি না, যাই হোক। তো ধরেন আমাদের ইয়েটা হচ্ছে দেখতে এরকম টাইপের, মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কি জিনিস, যেটা ওই যে বলার ট্রাই করছিলাম, যে আমাদের মেসেজ সিগন্যালটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে মেসেজ সিগন্যালটাতে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা আমরা জানতে পারি। তো সেইটাকেই যখন আমরা ফ্রিকোয়েন্সি স্কেলে এইভাবে প্লট করি, হ্যাঁ, মানে এটা হার্টজ কিলো হার্টজ কিছু হলো, আর এটা ম্যাগনিটিউড স্পেকট্রাম, এটাকে আমরা এইভাবে করে লিখি সাধারণত এইচএফ, এভাবে করে লিখি। এই জিনিসপত্র আপনারা দেখবেন ডিএসপি তে অনেক দেখবেন, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সিরিজ, এগুলো তো দেখবেন, তো এগুলো ভালোই দেখবেন আপনারা ডিএসপি তেও। আচ্ছা, তো মেসেজ সিগন্যালটা মনে করেন ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে আমরা এরকম ভাবে ফ্রিকোয়েন্সি কমাবো, এটা র্যান্ডম একটা কিছু আমি আঁকাচ্ছি, র্যান্ডম। এটা এমন হতে পারে, মনে করেন এটা এরকম শেপও হতে পারে, কেমন শেপ সেটা নিয়ে কোনো প্যারা নিচ্ছি না, এরকমও হতে পারে, হ্যাঁ। তো এই এই যেটা আমরা পেলাম, তো এইটাকে আমরা বলবো হচ্ছে আপার সাইড ব্যান্ড, হ্যাঁ, এরকম হতে পারে, বা র্যান্ডম শেপ আমরা চিন্তা করতেছি, ধরেন এরকম একটা শেপ আমরা চিন্তা করবো, এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড। এটাকে আমরা বলি ইউএসবি। আর এই পাশের একটা রিফ্লেকশন থাকে হচ্ছে নেগেটিভ, এখানে যেমন আছে এটা যদি মিররিং করি আমি, এই ওয়াই এক্সিস এর রেসপেক্টে যদি মিররিং করি, মানে এই ওয়াই এক্সিসটাকে যদি আমি আয়না আকারে চিন্তা করি, তো আয়না আকারে চিন্তা করলে এই ওয়াই এক্সিস এর সাপেক্ষে এবং উল্টা দিকে সেম একটা জিনিস আমি পাবো, হ্যাঁ। তো এইটাকে আমরা বলি হচ্ছে এলএসবি বা লোয়ার সাইড ব্যান্ড, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, এলএসবি। তো এই দুইটা সাইড ব্যান্ডকেই যখন আমরা পাঠাই, তখন আমরা ওই জিনিসটাকে বলি হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ট্রান্সমিশন, হ্যাঁ। আর তার সাথে সাথে যখন ক্যারিয়ারটাকেও পাঠাই, ওইটাকে আমরা বলি হচ্ছে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার,
ঠিক আছে, ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার। ওকে, এটাতে আমরা আরো বিস্তারিত বর্ণনা করব। জাস্ট এইটুকু আজকে আমরা জানলাম যে আমাদের এই যে সিগন্যালটা ছিল তার যদি আমরা ফুরিয়ার সিরিজ করি তাহলে তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আমরা পাই। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পেলে ধরেন এখানে কোনো একটা ভ্যালু আমরা চিন্তা করতে পারি, মনে করেন তার এটা যদি আমরা ফ্রিকোয়েন্সি স্কেল ধরছি, এটা ধরেন তার কোনো একটা ব্যান্ডউইথ আছে এখানে বি, বা ধরেন এটাকে আমরা ভ্যালু দিলাম, মনে করেন 10 কিলোহার্টজ, 100 কিলোহার্টজ, এটাকে কিলোহার্টজ স্কেলে চিন্তা করি, এটা হচ্ছে কিলোহার্টজ, এইটা মনে করেন 10 কিলোহার্টজ। তো এখানে তাহলে -10, এখানে আসবে হচ্ছে -100। হ্যাঁ, তো একটা সিগন্যালকে যখন আমরা এরকম ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা যেই জিনিসটা পাই তার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ওই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের একটা পোর্শন থাকে হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম, আর একটা হচ্ছে ফেজ স্পেকট্রাম। তো আমরা সাধারণত ম্যাগনিটিউড স্পেকট্রামটা প্লট করি, এটা হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম। এই ম্যাগনিটিউড স্পেকট্রাম আসলে বলে যে কোন ফ্রিকোয়েন্সিতে কতটুকু আর কি কম্পোনেন্ট আছে, সেই একটা আইডিয়া আমরা পাই। তো এই মেসেজ সিগন্যালের এইরকম যদি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমাদের থাকে, আমরা যখন দুইটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামকেই পাঠাবো, ট্রান্সমিট করব, সেইটাকে আমরা বলি হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ট্রান্সমিশন। হ্যাঁ, আর এই ডাবল সাইড ব্যান্ড ট্রান্সমিশনের সাথে সাথে যখন ক্যারিয়ারটাকেও আমরা পাঠাই, তো তখন আমরা ওটাকে বলি হচ্ছে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার ট্রান্সমিশন। ঠিক আছে, ওকে। তার মানে মোদ্দা কথা, এই ডিএসবি ডাব্লিউসি যেটা ডিএসবি উইথ ক্যারিয়ার, এখানে আমরা পুরো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ব্যান্ডটাকে পাঠাবো, সেই সাথে সাথে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকেও পাঠাবো। ঠিক আছে, এইটুকু লিখে শেষ করে দিচ্ছি যে উই উইল ট্রান্সমিট, এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ডের ক্ষেত্রে। বোথ ইউএসবি and LSB, মানে আপার সাইড ব্যান্ড এন্ড লোয়ার সাইড ব্যান্ড অফ মেসেজ সিগন্যাল, তার মানে এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড ট্রান্সমিশন, and also the frequency of carrier. Frequency component of carrier signal, এটাই হচ্ছে উইথ ক্যারিয়ার। যে আমরা আমাদের মেসেজ সিগন্যালটা যেমন ছিল, মেসেজ সিগন্যালটাকে যেমন পাঠাচ্ছি, মেসেজ সিগন্যালের আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ডকে পাঠাচ্ছি, সেই সাথে সাথে ক্যারিয়ার সিগন্যালটাকেও পাঠাবো, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এই জন্যই আমরা এটাকে বলবো হচ্ছে ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার। ঠিক আছে, ওকে। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ এখান থেকে কন্টিনিউ করবো। নেক্সট দিন থেকে একটু কাইন্ডলি সবাই জয়েন করিয়েন, হ্যাঁ, চেষ্টা করিয়েন, কারণ আমরা মোটামুটি একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলো দেখবো, ওগুলো একটু বুঝলে তাহলে সুবিধা হবে আপনার জন্য। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, সেই সাথে ছবি টবি আঁকবো কিছু, ওগুলো একটু বুঝতে সুবিধা হতে পারে যদি আপনারা জয়েন করেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ যারা যারা ছিলেন এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।